আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সি প্রোগ্রামিং কোর্স। এটা হচ্ছে আমাদের কোর্সের ৫ নম্বর লেকচার। এখানে আমরা কন্ডিশনাল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই কন্ডিশনালস এই জিনিসটা আসলে কি? দেখো এখানে সংজ্ঞাটা দেয়া আছে। কন্ডিশনাল হলো কন্ট্রোল স্ট্রাকচারস। যারা কি করে? যারা একটা প্রোগ্রামকে একটা ডিসিশন মেক করতে সাহায্য করে যে একটা সার্টেইন কন্ডিশন এটা ট্রু না ফলস এটার উপর ডিপেন্ড করে। যে একটা শর্ত সে সত্য না মিথ্যা এর উপরে ডিপেন্ড করে আমি একটা ডিসিশন নিব। এটা করতে যে সাহায্য করে সেই জিনিসটাকে কন্ডিশনালস বলা হয়। প্রোগ্রামিং এ কন্ডিশনালস এটা হচ্ছে মূলত এই ৪ টাইপের আছে। প্রথম হচ্ছে ইফ স্টেটমেন্ট, তারপরে ইলস স্টেটমেন্ট, ইলস ইফ স্টেটমেন্ট, টার্নারি অপারেটর যেটা আমরা দেখে আসছিলাম অপারেটর ক্লাসে। এটা হচ্ছে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন এবং কোলন। টার্নারি মানে ৩ টা অপারেটর নিয়ে একসাথে কাজ করে। তারপরে সুইচ স্টেটমেন্ট এই সবগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব। প্রথম হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ মানে কি? যদি। তাহলে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে? এটা এক্সিকিউটস এ ব্লক অফ কোড। কোডের একটা অংশকে সে এক্সিকিউট করবে। কখন? ইফ দ্য স্পেসিফাইড কন্ডিশন ইজ ট্রু। যে একটা নির্দিষ্ট কন্ডিশন সেটা যদি সত্য হয় তাহলে কোডের একটা অংশকে সে এক্সিকিউট করবে, কাজে লাগাবে। তাহলে এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। দেখো এটা গঠনটা কিরকম, সিনট্যাক্সটা কিরকম? সেটা হচ্ছে ইফ, এই কিওয়ার্ডটা লিখবো। ইফ কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে ভিতরে একটা কন্ডিশন লিখব। সেই কন্ডিশনটা হচ্ছে মূলত রিলেশনাল অপারেটর এবং কি বলে লজিক্যাল অপারেটর, এই দুইটা জিনিসের কম্বিনেশনে সাধারণত লেখা হয়। ঠিক আছে? এখন এই কন্ডিশনটা ট্রু কিনা, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই যে দেখো এই যে ইফের একটা ইফের আন্ডার একটা ব্লক আছে, ব্লক অফ কোডের একটা অংশ। সে ব্লকগুলোকে কি দিয়ে প্রকাশ করে? এই যে কার্লি ব্রেস দিয়ে প্রকাশ করে। কার্লি ব্রেস শুরু এবং শেষ। তাহলে ইফের পরে যে কার্লি ব্রেসের শুরু এবং শেষ হয়েছে এইটার মধ্যে যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে কোডের একটা ব্লক। এই ব্লকটা হচ্ছে মূলত এই ইফ স্টেটমেন্ট, এটা বডি হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এই যে কার্লি ব্রেস এইটুকুর মধ্যে যা যা জিনিস আছে সেই জিনিসকে সে এক্সিকিউট করবে কখন? যদি এই কন্ডিশনটা ট্রু হয়। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে যা যা কাজ আছে সেটা করবে। আর যদি এটা ট্রু না হয় তাহলে এর ভিতরে যা যা কাজ আছে কিছুই করবে না। এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। এখন এই ইফ এর সাথে অ্যাসোসিয়েটেড ইলস এর কাজও করা যায়। এটা হচ্ছে তুমি যদি শুধু ইফ স্টেটমেন্টের কাজ কি হয়েছে, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে কাজ করো, সত্য না হলে কিছুই করতে হবে না। এরকম একটা বিষয় হয়েছে ইফ স্টেটমেন্ট, শুধুমাত্র ইফ। আর ইলস স্টেটমেন্টে কি হয়েছে? এক্সিকিউটস এ ব্লক অফ কোড ইফ দ্য অ্যাসোসিয়েটেড ইফ কন্ডিশন ইজ ফলস। এই ইফটা হচ্ছে গ্রামাটিক্যাল ইফ আর কি, আমরা যদি বুঝাচ্ছি। আর এই ইফটা হচ্ছে এই প্রোগ্রামের কিওয়ার্ড ইফ। ইফের ভিতরে যেই কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ইফের আন্ডারে যে ব্লকটা আছে কার্লি ব্রেসের ভিতরে, এর ভিতরে যা যা আছে সব সে এক্সিকিউট করবে, সবগুলো সে দেখবে, কাজে লাগাবে, সবগুলো ট্রান্সলেট করবে। যদি এর ভিতরে যা যা আছে কোনো কিছু মানে ইফটা কন্ডিশন যদি ট্রু না হয়, ফলস হয়, তাহলে এর ভিতরে যা আছে কিছুই সে করবে না। তখন সে ইলস এর আন্ডারে যেই ব্লকটুকু আছে সেই ব্লকটুকুর মধ্যে যা যা আছে সেটুকুকে সে এক্সিকিউট করবে। এখানে যা আছে সবগুলো সে এক্সিকিউট করবে। তাহলে এটা একটা কন্ডিশন, একটা শর্ত, সেই শর্ত সাপেক্ষে ডিসিশন নিচ্ছে যে কি কাজ করব। ঠিক আছে? যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা কি করব? এই ইফের আন্ডারে যে ব্লক এটুকুর কাজ ঠিকঠাক মতো সে করবে, এক্সিকিউট করবে। আর যদি এটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে এটুকুর কাজ সে এক্সিকিউট করবে। এটুকুর ভিতরে যে কোডটুকু আছে ওইটুকু সে এক্সিকিউট করবে, কাজে লাগাবে। এটা হচ্ছে ইলস স্টেটমেন্ট গেল। আচ্ছা, এরপরে হচ্ছে ইলস ইফ। এই নামে আরেকটা কিওয়ার্ড আছে। এটার কাজ কি? এই ২ টা কিওয়ার্ডের একটা কম্বিনেশন আরকি। ইউজড ফর চেকিং মাল্টিপল কন্ডিশন। যদি একাধিক কন্ডিশন হয়। একাধিক কন্ডিশনের ক্ষেত্রে ইলস ইফ এইটাও আমরা ব্যবহার করব অনেক সময়। যে ইট ফলোস অ্যান ইনিশিয়াল ইফ অর ইলস ইফ ব্লক। আগে কোনো একটা ইফ অথবা ইলস ইফ ব্লকের পরে ইলস ইফ আসবে। ওটার আগে একটা অ্যাসোসিয়েটেড ইফ থাকতে হবে। শুধুমাত্র ইলস ইফ এটা কাজে লাগবে না। মানে এটা আসলে সংজ্ঞায়িত না, সিনট্যাক্স এরর আসবে। তো এর আগে একটা ইফ থাকা লাগবে, তারপরে এলস ইফ এর কাজ হবে। তাহলে এটা আসলে কিভাবে কাজ হবে?
এটা হচ্ছে ইফ এইটার ভিতরে একটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে কন্ডিশন 1 নামকরণ করবে। এই যে কন্ডিশন 1, এই কন্ডিশন 1টা এটা ট্রু না ফলস? এটা যদি ট্রু হয় তার মানে অন, এটা যদি ট্রু হয় তাহলে এর ভিতরের এই যে এটুকুতে যা যা লেখা আছে, মানে যে স্টেটমেন্ট দেয়া আছে এর ভিতরে, এই ব্লক অফ কোড এইটুকু সে এক্সিকিউট করবে, যদি এটা ট্রু হয়। যদি এটা ট্রু না হয়, এটা যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে? যদি 0 চলে আসে তাহলে কি করবে? সে পরেরটাতে চেক করতে আসবে। চেক করতে এসে দেখবে যে এই কন্ডিশন 2, এই কন্ডিশন 2 কি ট্রু না ফলস? যদি দেখে যে এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তারপর সে চেক করতে আসলো। এসে দেখলো যে এই কন্ডিশনটা ট্রু। ট্রু হলে এটার আন্ডারে যে পার্টটুকু আছে এটুকু সে এক্সিকিউট করবে। আর যদি দেখে এটাও ফলস তাহলে তার পরেরটা চেক করতে আসবে। এরপর আরো কিছু এলস ইফ ইউস ইফ থাকতে পারে। তাহলে প্রত্যেকটা এরকম চেক করতে, করতে নিচে নামবে। যখন দেখবে যে কোনো কন্ডিশনই ট্রু হয় নাই, এমন কোনো কন্ডিশন উপরে যতগুলো দেয়া আছে কোনটাই পাওয়া যায় না যে ট্রু, তখন সে লাস্টে উপায় না দেখে এই ইলস এর ভিতরে যে অংশটুকু আছে ওইটুকুকে সে এক্সিকিউট করবে। কোড টু এক্সিকিউট ইফ অল দ্য কন্ডিশনস আর ফলস। উপর যতগুলো কন্ডিশন ছিল সবগুলো ফলস, তাহলে সে এটাকে এক্সিকিউট করবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এখানে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, প্রথম এই কন্ডিশন ট্রু হইলে সে এর ভিতরে যা আছে এক্সিকিউট করে ফেলবে। এই ইফ ব্লকটা, মানে ইফ এর আন্ডারে যত যত যা আছে এই টোটালটুকু হচ্ছে একটা, মানে একসাথে সম্পর্কিত আরকি। প্রত্যেকটা একসাথে রিলেটেড। এই ইফ এর সাথে রিলেটেড ইলস ইফ হচ্ছে এটা, এই ইফ এর সাথে রিলেটেড ইলস হচ্ছে এটা। তাহলে এখানে যতগুলো ব্লক আছে, ব্লক অফ কোড আছে, এই যে কার্লি ব্রেসের ভিতরে যতগুলো ইলস ইফ আছে ততগুলো ব্লক অফ কোডস আছে। ঠিক আছে? তাহলে এই কোডের ততগুলো ব্লকস আছে। এখন যদি কন্ডিশন 1 টা ট্রু হয় তাহলে সে কি করবে? এই ১ম ব্লকের মধ্যে যেটুকু আছে এটুকু সে এক্সিকিউট করে তারপরে এই টোটাল যেই, মানে রিলেটেড যে জিনিসটা ছিল এই টোটালটুকুর পরে এসে সে এক্সিকিউট করা শুরু করবে। ঠিক আছে? এর ভিতরে কোনো কিছু সে কন্ডিশন চেক করতেও আসবে না। যদি এটা ট্রু হয় তাহলে এটুকু কাজ করেই সে সামনে ফরওয়ার্ড হয়ে যাবে। পরের কন্ডিশন ট্রু না ফলস এটা সে চেক করতেই আসবে না। ঠিক আছে? তাহলে এইটা যদি ফলস হয় তারপরে সে পরে ইউস ইফ এর কন্ডিশন সে চেক করতে আসবে। ইউস ইফ এর কন্ডিশন চেক করবে। যদি দেখে যে এই কন্ডিশন 1 টা ছিল ফলস এবং কন্ডিশন 2 টা হচ্ছে ট্রু, তখনই সে এর ভিতরে যে অংশটুকু আছে সেটুকু সে এক্সিকিউট করবে। এটুকু কাজ করে সে যা করার করবে। আচ্ছা, যখন দেখা যাবে কোনো কন্ডিশনে ট্রু হয় নাই, লাস্টে যে ইলস এর ভিতরে যেটুকু আছে ওইটুকু সে এক্সিকিউট করে দিবে। সব কন্ডিশন ফলস ছিল তখন। তাহলে এই আমরা দেখলাম হচ্ছে ইফ, ইলস আর ইলস ইফ। এই ৩ টা জিনিস আমরা দেখলাম। এখন এই ৩ টা জিনিসের অ্যাপ্লিকেশনে চলে যাব। তারপরে আমরা বাকি ২ টা আস্তে, আস্তে দেখব। আমরা কোডে চলে আসলাম। এখন আমরা একটু কোড করে দেখব আস্তে, আস্তে। ১ম এ হচ্ছে আমরা ইন্টিজার a এর ভ্যালু করলাম। ইউজার থেকে ইনপুট নিব %d দিয়ে। নিয়ে এবার আমি কি করতে যাচ্ছি? এটা হচ্ছে আমরা চেক করব যে a এর ভ্যালু, a হচ্ছে জোড় সংখ্যা কিনা। ঠিক আছে? a জোড় সংখ্যা কিনা এটা আমরা চেক করব। জোড় সংখ্যা কখন হবে? জোড় সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে সে ভাগশেষ ০ হয় বা বিভাজ্য হয়। ২ দিয়ে ভাগ করলে সে বিভাজ্য হয়। সেই হচ্ছে জোড় সংখ্যা। এই ধরো ৯, ৯ কি জোড় সংখ্যা? কারণ ৯ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে কত আসে? আমরা ছোটবেলার ওই সিস্টেমে চলে যাব। ৯ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে আসে ৪ আর লাস্টে কত থাকে? ভাগশেষ কত থাকে? 1 থাকে। তার মানে কি? এই ৯ কি ২ দিয়ে বিভাজ্য? না, বিভাজ্য না। কেন না? কারণ হচ্ছে ভাগশেষ ০ না। ভাগশেষ ০ হয় তাহলে সে কি হয়? পূর্ণ বিভাজ্য হয়। যেমন ৬ এটা কি ২ দিয়ে বিভাজ্য? হ্যাঁ, ২ দিয়ে বিভাজ্য। কারণ ভাগশেষ ০ আসছে। তাহলে একটা জিনিস দিয়ে বিভাজ্য কিনা এইটা দেখার একটা ভালো উপায় হচ্ছে তার ভাগশেষটা কি এটা খুঁজে বের করা। যদি দেখা যায় ভাগশেষ ০ তাহলে এই যেটা দিয়ে ভাগ করছি আমি ওইটা, মানে ওটা দিয়ে সে বিভাজ্য হবে। এই বিভাজ্য ভাগশেষ অপারেটর কিভাবে বের করে? ভাগশেষ অপারেটর হচ্ছে এই যে মডুলাস অপারেটর, পার্সেন্টেজ চিহ্ন যেটা। তাহলে 6% 2, তাহলে এটা হচ্ছে কি করছে? ভাগশেষ অপারেটরের কাজ করছে। তাহলে এইটার মানে এইটুকু এক্সিকিউট করলে
ভ্যালু কি আসবে? ভ্যালু আসবে 0, কারণ এটা ভাগ করলে ভাগশেষ 0 চলে আসে। আর যদি 9 কে 9% 2 করা হয় তাহলে কত আসবে বলো? ভাগ করলে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে 1। তাহলে এইটুকুকে ইভালুয়েট করলে কত আসবে? 1 আসবে। এখন বলো তো একটা নাম্বারকে, সে যেকোনো নাম্বারই হোক, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি আসতে পারে? অনলি ২ টা কেস না? একটা হচ্ছে সে 0 আসবে, একটা 1 আসবে। এই 0 আর 1 ছাড়া আর কিছু আসতে পারে? আর কিছুই পারে না। তাহলে একটা নাম্বারকে আমি যদি ভাগ করি, ২ দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আসতে পারে হয় 0 না হয় 1। এই 0 আর 1 ছাড়া আর কোনো কিছুই আসতে পারে না। তাহলে এখান থেকে আমরা জোড় হওয়ার শর্ত কি এটা বের করতে পারবো? একটা নাম্বার জোড় হবে। সেটা কিভাবে হবে? যে একটা নাম্বার, আ সেই সেই নাম্বারটাকে আমি যদি ২ দিয়ে ভাগ করি, এখন এই ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কি আসতে পারে? একটা ভাগশেষ আসতে পারে 0, আরেকটা ভাগশেষ আসতে পারে কি? 1 আসতে পারে। যদি 0 আসে, ভাগশেষের ভ্যালুটা যদি 0, আমি যদি দেখি ভাগশেষের ভ্যালু 0, তাহলে কি বুঝবো? সে হচ্ছে একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। আর যদি দেখি যে না ভাগশেষের ভ্যালু হচ্ছে 1, তাহলে সে কি? বিজোড় সংখ্যা, অড নাম্বার। এবার জোড় সংখ্যা কখন আসবে? জোড় সংখ্যা হচ্ছে যখন ভাগশেষ 0 আসবে। আর বিজোড় সংখ্যা কখন বা অড নাম্বার কখন? যখন ভাগশেষটা হচ্ছে 1 আসবে। তার মানে মডুলাস অপারেটর ব্যবহার করে আমাদের কাজটা করতে হবে। তাহলে এখানে ২ টা, মানে একটা শর্ত আছে। শর্তের ২ রকম আউটপুট আসতে পারে। ২ রকম আসতে পারে। এর হিসাবে একটা শর্তের ভ্যালু কি আসে, এইটার উপর ডিপেন্ড করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তের বিষয় আসতেছে, তার মানে এখানে কন্ডিশনালি কাজ হবে। তাহলে একটা কন্ডিশন আমাদের চেক দিতে হবে যে আসলে এটা সত্য না মিথ্যা। সাধারণত আমরা ট্রু বলতে আমরা অন বুঝি, আর ফলস বলতে আমরা শূন্য বুঝি। ঠিক আছে? ট্রু বলতে আমরা কত বুঝি? অন বুঝি। আর ফলস বলতে আমরা শূন্য বুঝি। কিন্তু এই কন্ডিশনাল এর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে ট্রু বলতে সাধারণত যদি ওকে কাজ দেয়া হয় যে তুমি ট্রু না ফলস এটা নাম্বারের মাধ্যমে প্রকাশ করো, তাহলে ও হচ্ছে ট্রু বলতে 1 বোঝাবে, ফলস বলতে 0 বোঝাবে। একটু আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছিলাম যখন আমরা অপারেটরে কাজ করছিলাম। যে অপারেটরে যখন এই রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর তারা যখন ট্রু হয় তখন তাদের যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে 1 দেয়। আর যখন এটা ফলস হয় তখন 0 দেয়। কিন্তু এইখানে ফলস মানে হচ্ছে যখন কন্ডিশনাল এ আসবো বা লুপের কাজ করব ওইগুলাতে ফলস হচ্ছে 0, এটা ঠিক আছে। আর ট্রু মানে হচ্ছে এনি নন জিরো নাম্বার। এনি নন জিরো ইন্টিজার মানে কি? যেকোনো নন জিরো, নন জিরো ভ্যালু। ইন্টিজার না, যেকোনো ভ্যালু। নন জিরো যেকোনো ভ্যালু হওয়া মানেই সে কি? ট্রু। আর ফলস কখন? ফলস হচ্ছে যখন শুধুমাত্র 0। 0 হলে ফলস, 0 বাদে অন্য যা কিছু আসুক সেটা হচ্ছে ট্রু বুঝাবে কন্ডিশনাল এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আ আমরা হচ্ছে কন্ডিশনাল এ কি শিখলাম? তো ইফ শিখলাম। ইফ এর ভিতরে কন্ডিশনটা দিতে হয়। কন্ডিশনটা কি? আমাদের ভ্যালু নিছি হচ্ছে আমরা বড় হাতের N ইউজ করি। একটা নাম্বার, সেই নাম্বারটা ইনপুট হিসেবে নিলাম। নেয়ার পরে আমি চেক করব যে নাম্বারটা ২ দিয়ে ভাগ করলাম। ভাগশেষটা কি 0? আমি এখানে যে কন্ডিশনটা লিখলাম সেই কন্ডিশনটা কি? আমাদের যে অপারেটর প্রেসিডেন্স চার্ট ছিল, যে চার্টের আশা করি সবাই আমরা প্র্যাকটিস করছি, বুঝছিলাম ভালো করে। যে প্রেসিডেন্স চার্টে এখানে বলতো কার প্রায়োরিটি বেশি? এই যে মডুলাস অপারেটর এটার প্রায়োরিটি অবশ্যই বেশি। তাহলে এটার কাজ আগে হবে। এটার কাজ আগে হয়ে যেই ভ্যালুটা জেনারেট হবে সেই ভ্যালুটা কত? যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে তার যেই ভ্যালুটা জেনারেট হবে সেটা কত হবে? সেটা হবে 0। আচ্ছা, যদি 0 জেনারেট হয় তাহলে 0 ইকুয়াল 0, এই যে ইকুয়ালিটি অর্থাৎ রিলেশনাল যে অপারেটরটা, এই রিলেশনাল অপারেটরটা যেই সম্পর্ক নির্দেশ করতেছে এটা ট্রু না ফলস? এটা অবশ্যই ট্রু কন্ডিশন। তাহলে এটা যদি ট্রু কন্ডিশন হয় তাহলে এ যে ভ্যালুটা জেনারেট করবে সেই ভ্যালুটা কত হবে? সেই ভ্যালুটা অন হবে। তাহলে ইফ এর ভিতরে টোটাল এইটুকু জিনিস যেই ভ্যালুটা জেনারেট করতেছে সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা হচ্ছে 1। তাহলে 1 হইলে সেই 1 টা ট্রু নির্দেশ করবে না ফলস নির্দেশ করবে? অবশ্যই ফলস। ট্রু নির্দেশ করবে কারণ নন জিরো ভ্যালু, এনি নন জিরো ভ্যালুই হচ্ছে ট্রু। তাহলে এই হচ্ছে ট্রু নির্দেশ করবে। তাহলে কন্ডিশনটা, যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন আমি কি ধরে নিব যে n হচ্ছে আসলে জোড় সংখ্যা ছিল। তাহলে n যদি জোড় সংখ্যা হয় তাহলে n এর আন্ডারে একটা
ব্লক থাকবে, ব্লক অফ কোডস থাকবে, সেই কোডটুকু সে এক্সিকিউট করবে। এখন এই যে ব্লক অফ কোড, এটা বোঝানোর জন্য উপায় কি? এটা হচ্ছে এই কার্লি ব্রেস থাকবে, কার্লি ব্রেস শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকু হচ্ছে এই ইফ এর আন্ডারের ব্লক অফ কোডস। ঠিক আছে? এখন এইখানে আমি লিখে দিলাম যে প্রিন্টএফ ইভেন নাম্বার, প্রিন্টএফ ইভেন নাম্বার লিখে দিলাম। তাহলে যখন এই কন্ডিশন ট্রু হবে তখন কনসোলে কি দেখাবে? ইভেন নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। আর যদি এই কন্ডিশন ট্রু না হয়, কখন ট্রু হবে না? যখন n এর ভ্যালু বিজোড় সংখ্যা হবে। যখন বিজোড় সংখ্যা হবে তখন এই ভাগ করলে কত আসবে? অবশ্যই 1 আসবে। আর 1 আসলে এখানে কন্ডিশন যেটা হয় সেটা কন্ডিশনটা কত হয়? 1 ইকুয়াল 0। তাহলে 1 ইকুয়াল 0, এই 1 ইকুয়াল 0 এই কন্ডিশনটা ট্রু না ফলস? অবশ্যই ফলস। ফলস যেহেতু তাহলে এই রিলেশন অপারেটর কাজ করে সে যে ভ্যালু জেনারেট করবে সেই ভ্যালুটা কত? 0। তাহলে 0 বলতে ফলস বোঝায়। তাহলে ইফ এর ভিতরে যেই অংশটা রাখা হয়েছে সেই অংশটা যেই ভ্যালু জেনারেট করতেছে ওইটা হচ্ছে 0। তো 0 মানে এই ভিতরে যে অংশটুকু আছে ওইটুকু ইভালুয়েট হবে না। এখন হচ্ছে আমরা একটু বুঝা, আচ্ছা এটুকু আমরা একটু চেক করে দেখি। তাহলে আমরা জাস্ট প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমরা দেখার চেষ্টা করব যে কোনটা আসলে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখানে কনসোলে শো ইট করতেছে কারণ আমার কাছ থেকে ইনপুট যাচ্ছে। আমি যা ইনপুট দেবো ওইটাকে এসে টেস্ট করে দেখবে। আচ্ছা, আমি 25 ইনপুট দিলাম। তাহলে কোনো আউটপুট আসছে? কোনো আউটপুট আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে কন্ডিশনটা ফলস, কারণ হচ্ছে এটা অড নাম্বার, এটা ইভেন নাম্বার না। এই কন্ডিশন ট্রু হয়নি। তাহলে এই কন্ডিশন ট্রু হবে কখন? যখন হচ্ছে আমি 12 দিলাম, এটা কি ইভেন নাম্বার, এটা কন্ডিশন ট্রু হয়েছে, ভিতরে যে পার্টটুকু আছে ওই পার্টটুকু সে এক্সিকিউট করছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আরেকটা প্রিন্টএফ দিলাম, সেই প্রিন্টএফটা কি লিখলাম? যে আফটার ইফ ব্লক, এখানে হচ্ছে একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিলাম। এখন দেখো কি হয়, তারপর এক্সপ্লেন করি। এখানে যদি 19 দিই, কি আসবে? কি দেখাচ্ছে দেখো তো? আফটার ইফ ব্লক এটা দেখাচ্ছে। তাহলে এটার ফ্লোটা কিভাবে হয়েছিল? ফ্লোটা একটু বুঝতে হবে। যখন আমি এখানে 19 লিখলাম, এটা স্ক্যানফ এর মাধ্যমে এই এন এর ভিতরে ইনপুট হিসেবে ঢুকে গেল। তাহলে এন এর বর্তমান ভ্যালু কত? 19। এখন এটা এই লাইনে এক্সিকিউটের জন্য আসলো। তাহলে এখানে কন্ডিশন আছে একটা, কন্ডিশনটা চেক হবে। কন্ডিশন চেক করে 19 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ কত হয়? ভাগশেষ হচ্ছে 1। তো এটা যদি 1 হয় আর এটা যদি 0 হয় তাহলে কন্ডিশন ট্রু না ফলস? কন্ডিশন ফলস। ফলস মানে এর ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু ইভালুয়েট করবে না, এক্সিকিউট করবে না। না করে কি করবে? ইফ এর এই কাজটুকু যেখানে শেষ, কার্লি ব্রেস শেষ, এর পরের অংশটুকু সে ইভালুয়েট করা শুরু করবে। তাহলে এর পরের অংশটুকু ইভালুয়েট করে এখানে কি আউটপুট দিছে? ইফ আফটার ইফ ব্লক, অর্থাৎ এই পার্টটুকু আউটপুট দিচ্ছে, তবে এটা কাজ করছে আসলে। তাহলে এইটুকু যদি ট্রু না হয় তাহলে সে ডাইরেক্ট এই এর বাইরে যায় সেটুকু সে প্রিন্ট করে দিয়ে দিবে। আচ্ছা, আর যদি সেটা ট্রু হয় তাহলে কি করবে? তাহলে দেখো, যদি একটা ট্রু কন্ডিশন দিছি, ট্রু কন্ডিশন যদি দিই তাহলে 20 হচ্ছে ট্রু, 20 হচ্ছে ইনপুট, সেই ইনপুটটা এন এর ভিতরে আসলো। তাহলে এন বাই টু অর্থাৎ 20/2, এইটা ভাগশেষ কত? ভাগশেষ 0। তার মানে এইটা হচ্ছে ট্রু হয়েছে। ট্রু হয়েছে মানে অন জেনারেট হয়েছে। তার মানে এটা মানে এক্সিকিউট করবে। তাহলে এই যে ব্লক অফ কোডস, এই পার্টটুকু, এই পার্টটুকুর ভিতরে এইটা লেখা আছে, সুতরাং এইটা প্রিন্ট হিসেবে দেখাইছে। দেখানোর পরে তারপরে এই ব্লকে আসছে, এই ব্লকের কাজটা করছে। এই ব্লকের কাজটা অলওয়েজ করবে, কারণ কি? কারণ এইটা কোনো শর্ত সাপেক্ষ অর্থাৎ কন্ডিশনালের আন্ডারের মধ্যে না। এটা হচ্ছে এমনি জেনারেল বাইরেই আছে। যেমন ওটা সে সবসময় এক্সিকিউট করবে, সে কন্ডিশন ট্রু হোক অথবা ফলস হোক। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে যদি জোড় সংখ্যা হয় তাহলে সে ইভেন নাম্বার এটা প্রিন্ট করুক। আবার চাচ্ছি যদি জোড় সংখ্যা না হয়, জোড় সংখ্যা না হওয়া মানে কি? অবশ্যই বিজোড় সংখ্যা হওয়া। বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সে অড নাম্বার এটা প্রিন্ট করুক। এই জন্য ইউজ কন্ডিশনটা চলে আসবে। ইউজ কন্ডিশন আসলে ইউজ কন্ডিশনের ভিতরে আমরা
প্রিন্টের কাজটা করে দিলাম, এটা হচ্ছে অড অড নাম্বার। দেখো এইটা আগে দেখি আউটপুট বের করে কি হয়, এরপরে আমরা দেখো এটা অড নাম্বার দেখাচ্ছে। এটার ফ্লোটা কিভাবে হয়েছে? ফ্লোটা হচ্ছে এরকম, প্রথম এনএ ভ্যালু 25 ইনিশিয়াল হইলো, ইনিশিয়াল একটা ভ্যালু ওর মধ্যে অ্যাসাইন হইলো। অ্যাসাইন হওয়ার পরে তারপরে এখানে চেকিং এ আসলো। চেকিং এ এসে দেখছে যে এটা কন্ডিশনটা কি হয়েছে, ফলস হয়েছে। ফলস হলে এইটার ভিতরে কোনো অংশ এক্সিকিউট করবে না। এর ভিতরে কোনো অংশ এক্সিকিউট যদি না করে, এই ইফ এর সাথে অ্যাসোসিয়েটেড, ইফ এর সাথে রিলেটেড একটা ইলস আছে কিন্তু। সে দেখছে একটা ইলস, ইলস কিন্তু একা একা কখনো আসতে পারে না। ইলস আসতে গেলে অবশ্যই তার আগে একটা ইফ থাকতে হবে। তাহলে ইফ আছে, সেই ইফ এর কন্ডিশনটা যদি কোনো কারণে ফলস হয়, তখনই ইলস এক্সিকিউট হওয়ার জন্য আসবে। কিন্তু যখন এই ইফ এর কন্ডিশনটা ট্রু, তখন ইলস এর ভিতরের পার্ট কখনোই এক্সিকিউট হবে না। তাহলে ইফ এর কন্ডিশন এখন ট্রু না ফলস? এখন হচ্ছে ফলস। ফলস হয়ে গেছে। তাহলে ইফ এর আন্ডারে যে অংশটুকু ছিল সেই অংশটুকু এই কার্লি ব্রেসের ভিতরে ব্লক অফ কোড ছিল। তাহলে এটুকুকে সে এক্সিকিউট করে অড নাম্বার এটা প্রিন্ট করে দেখাইছে। এবং এই আফটার ইফ ব্লক এটা হচ্ছে ব্লক থেকে বেরোনোর পরে দেখাইছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ইভেন নাম্বার ইনপুট নিয়ে দেখি। 26, এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার মানে এই ভিতরে কোডটুকু সে এক্সিকিউট করছে, করার পরে আউটপুট দেখাই দিছে, এই যে দেখো। এরপরে এখানে যখন আসছে এইটুকু কোনো অংশই সে চেক করে নাই, এই কোনো অংশ এক্সিকিউট করে নাই। এটুকু করছে, করার পরে এই কোডের কাজটা কোথায় চলে আসছে, এই 15 নাম্বার লাইনে। তাহলে 10 নাম্বার লাইনের পরে তারপরে সে কোথায় ডিরেক্ট জাম্প করে কোথায় চলে আসছে, এই 15 নম্বর লাইন থেকে সে এক্সিকিউট করা শুরু করছে। তাই 15 নম্বর লাইনে এসে সে এটা প্রিন্ট করে বাকি কাজ শেষ করে দিছে। মাঝখানে যে ইলস এর ভিতরে যে পার্টটুকু আছে সেটুকু সে বাইপাস করে চলে গেছে, এটুকু সে এক্সিকিউট করে নাই। তাহলে এখানে দেখো এই যে কার্লি ব্রেসের ভিতরে যে পার্টটুকু আছে এই পার্টটুকু কি চিন্তা করা হচ্ছে, এই পার্টটুকুকে এইটার আন্ডারের অংশ হিসেবে কাজ করতেছে। এখন আমরা একটু দেখি যে এখানে আমি এতক্ষণ বললাম যে ইলস ইফ ছাড়া কাজ করে না, এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। একটু কমেন্ট আউট করে রাখলাম, কমেন্ট আউট করছি মানে কি, এটা আউট অফ আওয়ার কোড, বর্তমানে আমাদের কোডের মধ্যে না, এটা কমেন্টের মধ্যে ছিল, কোডের কোনো অংশ না এটা। এখন একটু প্রিন্ট করে দেখি। দেখো এখানে একটা কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে। ইরর মেসেজটা কি, ইউজ উইদাউট এ প্রিভিয়াস ইফ। আগের একটা ইফ ছাড়া ইউজ করছি, সুতরাং এটা গ্রহণযোগ্য না, সুতরাং ইরর, এটা রানই করবে না। তাহলে এখন কমেন্টটা উঠাই দিই। তাহলে এই ইফ ছাড়া ইউজ কাজ করলো না, এটা আমরা দেখলাম, বুঝলাম। এখন বলতো এই জিনিসটা আমরা যদি না লিখি তাহলে কি আউটপুট কি আসবে? ঠিক আসবে না ভুল আসবে, বা কি আসবে একটু চিন্তা করো দেখি। 5 কে ইভেন নাম্বার বানিয়েছে, 4 কে অড নাম্বার বানিয়েছে, সম্পূর্ণ উল্টাই দিছে। আসলে সমস্যাটা কি হয়েছে, বা চেঞ্জটা কি হয়েছে? এখানে চেঞ্জটা হয়েছে, দেখো চেঞ্জটা কি হইলো, চেঞ্জটা হইলো এই যে এইখানে আমি কি লিখছি, এন মডুলাস টু। তাহলে এন মডুলাস টু, যদি এন জোড় সংখ্যা হয়, এন ধরম জোড় সংখ্যা 4 ইনপুট নিছি, 4 ইনপুট নিলে 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসবে? ভাগশেষ হবে 0। তাহলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে এখানে যেই ভ্যালুটা রিপ্লেস করবে, যেই ভ্যালুটা এখানে আসবে সেই ভ্যালুটা কত, 0 না 1? অবশ্যই 0 আসবে। তাহলে 0 আসা মানে কি, যেহেতু এখানে কন্ডিশন চেকের মধ্যে একটা ভ্যালু জেনারেট হচ্ছে, যে এই ভ্যালুটা হচ্ছে 0, তাহলে সেই 0 মানে কি, এটা কি বোঝায়, এটা ফলস বোঝায়। যেহেতু এটা ফলস, তাহলে এর আন্ডারে যে কোডের ব্লকটুকু আছে সেটুকু সে এক্সিকিউট করবে কি করবে না? অবশ্যই করবে না। তাহলে এর মধ্যে যা আছে এইটুকু সে এক্সিকিউট করবে না, এটুকুকে বাইপাস করে সে ইলস এর মধ্যে পার্টটুকু এক্সিকিউট করবে। তাহলে ইলস এর মধ্যে কি আছে, অড নাম্বার লেখা আছে, সুতরাং ওইটাকে সে প্রিন্ট করে দেখাইছে। যখন এটা একটা অড নাম্বার আমি ইনপুট হিসেবে দিছিলাম, একটু আগে 5 দিছিলাম, তা 5 দিলে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1। 1 আসলে এটা 1 তো কন্ডিশন ট্রু,
কন্ডিশন ট্রু মানে ভিতরে যা আছে এটুকু সে প্রিন্ট করবে, তো সে ইভেন নাম্বার প্রিন্ট করলো। ঠিক আছে, তাহলে 0 আর 1 এই জিনিসগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস দেখবো। মডুলাস অপারেটর নিয়ে আরেকটু আমাদের হচ্ছে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডির মধ্যে আমি কি লিখবো, সেটা হচ্ছে এন মডুলাস সি। ধরো এর আমি ভ্যালু দেবো ওইটার আকারে, ওইটার জন্য একটা আউটপুট আসবে। দুইটাই এরর দেবো, দুইটাই error। দেখো, তাহলে এই কোডটা আমরা একটু রান করে দেখি। যদি 5 থেকে 5 কে 3 দিয়ে ভাগ করা হয়, তাহলে কোডটা আমি কি লিখছি দেখো। 5 ইনপুট নিলাম, তারপরে হচ্ছে একে 3 দিয়ে ভাগ করলাম, ভাগশেষটা আউটপুট দিতে। 5 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে 2, সে 2 দেখাচ্ছে, আউটপুট হচ্ছে 2। এখন আমি যে ইনপুট নিছি সেই ইনপুটটা হচ্ছে 0। তাহলে 0 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? অবশ্যই 0 আসবে। -3 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? বিভাজ্য, ভাগশেষ 0। এখন হচ্ছে -2 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসছে? -2 আসছে। -1 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত? -1। এইবার হচ্ছে -4 এর জন্য দেখব। তাহলে -4 এর জন্য কত আসতে পারে এটা চিন্তা করো। -1 আসছে। এটা কি হইল? আমরা তো সাধারণত শেষ বের করার সময় পজিটিভ ভাগশেষগুলো বের করে আমরা অভ্যস্ত। এখন এখানে কত দিয়ে কত ভাগ করা হয়েছে? এখানে -4 কে কত দিয়ে ভাগ করা হচ্ছে? 3 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে 3 দিয়ে -4 কে ভাগ করলাম। তাহলে আমরা যদি ধরো 3 কে 4 দিয়ে ভাগ করতাম, তাহলে কি হইতো? তাহলে এখানে 3 ওকে 3 আর এখানে 1 থাকতো। তাহলে এখানে যেই সংখ্যাটা আসতো সেটা হচ্ছে এইটার সবচেয়ে কাছে কিন্তু এর থেকে ছোট। এই সংখ্যাটা এখানে আসতো। সবচেয়ে কাছে কিন্তু এর থেকে ছোট এই সংখ্যাটা আসতো কিন্তু। তাহলে এইটা করে তারপরে এখানে আউটপুট ফলাফল আসতো, আর এখানে কি আসতো? এখানে হচ্ছে ভাগশেষ আসতো। হ্যাঁ? এখন এখানে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এটার আউটপুট কি। n কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ কত আসে, ভাগফল কত আসে? এই দুইটা জিনিস আমরা একসাথে অ্যানালিসিস এর জন্য। আর 3 কে যদি -4 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত আসবে বলো? তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে এই ফলাফলটা, এই গুণ করলে যেটা আসবে সেটা হবে এখানে যা আছে তার থেকে একটু ছোট, তো সবচেয়ে কাছের ছোট এই জিনিসটা। এখানেও কি এটা করছি কিনা দেখো। এখানেও কি সে একই কাজ করছি না? এখানে এইটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে যাতে করে যে গুণফলটা হবে এখানে যে সংখ্যাটা আছে তার থেকে ছোট কিন্তু সবচেয়ে কাছের। এখানেও তাই হবে, এখানে যা আছে তার থেকে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে কাছে। এটা কত? -2 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে? -6 আসে। তাহলে এটা -4 থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে এর থেকে ছোট এবং এর থেকে কাছের ছোট কেউ আছে? গুণ করে পাওয়া যাবে এরকম? পাওয়া যাবে না। তাহলে এখান থেকে মাইনাস করলে কত আসে? যদি মাইনাস করি তাহলে এটা মাইনাস করলে কত আসা উচিত? 2 আসা উচিত। তাহলে -2 আর 3। তাহলে এই আমরা একটা রুল জানি, এখানে যে রুলটা জানি, ভাজক প্লাস ভাগশেষ ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ সমান হচ্ছে মূল সংখ্যাটা পাওয়া যাবে। এখানে এটা পাওয়া যায় কিনা দেখো। তাহলে 3 -2
প্লাস টু সমান হচ্ছে এই সংখ্যাটা পাওয়া যায় কিনা, -4 পাওয়া যায়। তার মানে এইটা রুলের সাথে যদি আমি মিলাই তাহলে কিন্তু এইটা হলে মিলে যায়। কিন্তু এখানে আউটপুটটা ওরকম আসে কিনা দেখি। যে এখানে হচ্ছে ৩ দিয়ে ভাগ করা হয়েছে, ৪ নেয়া হয়েছে। তাহলে আউটপুট কি আসে? আর হচ্ছে ভাগশেষ কত আসে? তাহলে -4 ৩ দিয়ে ভাগ করা হয়েছে। দেখো -1 আসছে আর -1 আসছে। যদি আমি অনলি 4 নিতাম তাহলে কি আসতো? অনলি 4 নিলে 1 আসতো। এটা তো আসা উচিত। এটা তো বুঝছি। অনলি 4 নিলে 1 আসবে। কিন্তু -4 নিলে কত আসতেছে? তাহলে -4 নিলে আসতেছে -1 -1। তাহলে আমরা যেটা চিন্তা করছি সেটা কিন্তু এখানে মিলতেছে না। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা চিন্তা করছি সেটা কিন্তু এখানে মিলতেছে না। তাহলে এখানে আসলে কোন থিওরিটা এপ্লাই হয়েছে? এটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা দেখো, এখানে n/3 করলে যা আসলো সেটা কি? ভাগ। n/3 করলে কত আসে? ভাগশেষ আসে, ভাগফল আসে না? এখানে দেখো যে ৪ কে আমি যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1 আসবে। 1 পয়েন্ট সামথিং আসবে কিন্তু ওগুলো তো আসবে না। ইন্টিজার ভাগ করলে কত আসবে? 1 চলে আসবে। এখন এরপরে সামথিং যা আছে এই সামথিং হচ্ছে কত আসে? 3, 3, 3, 3 এরকম আসে। এখন যেহেতু আমরা ইন্টিজার হিসেবে লিখতেছি তাহলে ভাগ করার পরে এই পার্টটুকু বাদ দিয়ে শুধুমাত্র এটুকুকে দেখায়। ঠিক আছে? তাহলে -4 কে আমি যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে কত আসা উচিত? এমনি ফলাফল কত আসবে? 1.3333 এরকম আসবে। তাহলে পরে যে পয়েন্টের পরে যে পার্টটুকু আছে ওইটুকুকে ট্রাঙ্কেট করে ফেললাম। এটুকু বাদ। বাদ থাকলে কত আসে? তাহলে -1 আসে। তাহলে ভাগফল কত আসে? ভাগফল হচ্ছে -1। তাহলে ভাগফল যদি -1 আসে তাহলে আমাদের এই যে রুলটা বললাম একটু আগে যে আমাদের ভাগশেষ যেটা মানে যেই সংখ্যাটা মূল সংখ্যাটা ইকুয়াল কত হবে? যাকে দিয়ে ভাগ করতেছে ভাজক গুণ ভাগফল প্লাস হচ্ছে রিমাইন্ডার মানে ভাগশেষ। রিমাইন্ডার মানে ভাগশেষ। তাহলে প্লাস রিমাইন্ডার থাকবে। তাহলে রিমাইন্ডার কত হবে তাহলে? হিসাব করে বলো এখান থেকে। তাহলে -4 3 -4 এটা ৩ দিয়ে করলে -3 প্লাস ৮ তাহলে রিমাইন্ডার কত চলে আসে? রিমাইন্ডার চলে আসে -1। এখান থেকে আসতেছে রিমাইন্ডার কত আসা উচিত? -1 ওইটাই কিন্তু এখানে আউটপুট হিসেবে থাকে। তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি হবে বোঝা গেছে? নেগেটিভের ক্ষেত্রে চিন্তা করতে পারো এরকম ভাবে যে পজিটিভের ক্ষেত্রে যা হবে ওই জিনিসটাই হবে, শুধু আগেরটা চিহ্ন মাইনাস হয়ে যাবে। এভাবে চিন্তা করতে পারো আরকি। আচ্ছা, যা হোক। তাহলে এটা হচ্ছে আমাদের আলোচনার মধ্যে হুট করে আসলো এজন্য বলে ফেললাম আরকি। আচ্ছা এখন হচ্ছে ধরো আমি এখানে পজিটিভ সংখ্যাই দেব সবসময়। আচ্ছা, পজিটিভ সংখ্যাই যদি দিই এ এটা উঠাই ফেলি। এখন আমি ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ভাগ করে দেখব যে ভাগশেষ কি আসে। একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমি যদি ধরো পজিটিভ নন নেগেটিভ নাম্বার আমি ইনপুট দিচ্ছি। n হচ্ছে এখানে নন নেগেটিভ নাম্বারই শুধুমাত্র ইনপুট দিছি। আচ্ছা, তাহলে n কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি তাহলে ফলাফল কি আসবে বলো? n কে যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে কি আসতে পারে? যদি ৩ দিয়ে বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কত? ০। যদি ২ দিয়ে ৩ দিয়ে ভাগ করলে কত আসতে পারে? যদি হয় ১ আসবে নয় ২ আসবে। এছাড়া অন্য কিছু তো আসবে না। হয় ১ আসবে রিমাইন্ডার অথবা ২ আসবে। রিমাইন্ডার কত এই জিনিসটা হচ্ছে শর্ত সাপেক্ষে আমরা বের করব। তাহলে n কে ৩ দিয়ে ভাগ করলাম। ৩ দিয়ে ভাগ করলে যদি দেখা যায় যে ভাগশেষ ০ তাহলে আউটপুট কত আসবে? তাহলে এটা ডিভিজিবল। এটা ডিভিজিবল। বিভাজ্য। ৩ দিয়ে এটা বিভাজ্য। এটা লিখে দিলাম। আর এরপরে দেখব যে এটা আ যদি ৩ দিয়ে ভাগ করা না যায় তাহলে কত আসবে? ৩ দিয়ে ডিভিজিবল না হয় তাহলে ১ অথবা ২ আসবে। তাহলে ১ অথবা ২ আসে এই কন্ডিশন কি ট্রু না ফলস? এই কন্ডিশন ফলস। তাহলে নট ডিভিজিবল। এ বিভাজ্য না। এটা হচ্ছে বিভাজ্য না। আমরা একটু চেক করে দেখি। প্রথমে 6 দিয়ে দেখি। 6 হচ্ছে
ডিভিজিবল আসছে, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে। 9 কে ভাগ করলাম, না 9 কে ভাগ করলে ডিভিজিবলই হবে। 8 কে ভাগ করলে নট ডিভিজিবল আসছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এই কন্ডিশন ট্রু হলে ডিভিজিবল, আর এই কন্ডিশন ট্রু যদি না হয় তাহলে নট ডিভিজিবল দেখাইছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে আরেকটা স্টেপ বাড়াই, সেটা হচ্ছে ইউজ ইফ। আমরা হচ্ছে দেখতে যাচ্ছি এক্স্যাক্টলি তার রিমাইন্ডার কত হয়, ওই জিনিসটা আমরা প্রিন্ট করে দেখাবো কন্ডিশনের মাধ্যমে। তাহলে এখানে আরেকটা কন্ডিশন দিলাম, ইউজ ইফ। তাহলে ইউজ ইফ হলে ইউজ ইফ এর ভিতরে একটা কি দিতে হয়, আর একটা কন্ডিশন দিতে হয়। সেই কন্ডিশনটা কি দেবো, এন ডিভাইডেড বাই থ্রি করলে যে মডুলাস আসে, এন মডুলাস থ্রি, এটার ভ্যালু যদি 1 আসে তাহলে আমরা প্রিন্ট করে দেখাবো অন। আর যদি এটা কোনো কিছুর সাথে না মিলে, এটা কোনো কিছুর সাথে মিলতেছে না মানে কি, শেষেরটা তার কন্ডিশন দরকার নেই। শুধুমাত্র ইউসে কোনো কন্ডিশন থাকে না কেন? কারণ এই ইউজটা এই ইফের সাথে, এই ইউজ ইফের সাথে এবং এই ইফের সাথে রিলেটেড। এই ইফ পার্টটুকু যদি না থাকে তাহলে এই ইউজ ইফও কাজ করবে না, এই ইউজও কাজ করবে। তাহলে এই অংশটুকু যদি এন 3 দিয়ে বিভাজ্য হয়, শেষ যদি শূন্য হয়, তাহলে এটা ট্রু হবে। ট্রু হয়ে এটুকু প্রিন্ট করে ফেলবে, ওটুকু কাজ শেষ। তারপর এই টোটাল রিলেটেড যে ব্লকটুকু আছে, যেটুকু আছে এটুকু পরেরটুকু সে এক্সিকিউট করে চলে যাবে। আর যদি দেখা যায় যে এই কন্ডিশনটা হচ্ছে ফলস, তখন সে এর ভিতরে কন্ডিশনটা চেক করতে আসবে, এটা ট্রু না ফলস। যখন দেখছে এটা ট্রু, তখন সে এই এর যে ব্লক, এই ব্লকের ভিতরের পার্টটুকু সে কাজ করবে, এক্সিকিউট করবে, করার পরে তারপরে সে একদম বাইরে চলে আসবে। কম্পাইলার বাইরে চলে এসে তারপরে এক্সিকিউট করা শুরু করবে, বাকি স্টেটমেন্ট এক্সিকিউট করবে। আর যদি দেখা যায় যে না এটাও ফলস, তারপরে স্টেপে যাবে, পরের স্টেপে শুধু ইলস আছে। ইলসে তো কোনো কন্ডিশন নেই, এই কন্ডিশনটা হচ্ছে আগের সমস্ত কন্ডিশন ফলস, এইটাই হচ্ছে ইউসের কন্ডিশন। আগের সমস্ত কন্ডিশন ফলস আছে, এটাই ইউসের কন্ডিশন, তাহলে ইউসের ভিতরে যে অংশটুকু আছে ওই অংশটুকু এক্সিকিউট হবে। তাহলে এখানে কখন আসবে, যখন হচ্ছে ভাগফল বা ভাগশেষ হচ্ছে 2, যখন ভাগশেষ 2 হবে রিমাইন্ডার 2 আসবে, তখন হচ্ছে এই অংশটুকু এক্সিকিউট হবে। এটা হচ্ছে এইটার জন্য 2 দেখাচ্ছে। তাহলে ইউজ ইফ এই জিনিসটা আমরা দেখলাম। এখন হচ্ছে এই ইফ এর ভিতরে পার্টটুকু কমেন্ট আউট করে দিলাম। দেখো এরর মেসেজটা কি দেখাচ্ছে, এরর মেসেজটা দেখাচ্ছে ইউজ উইদাউট এ ইফ। এই ইফ ছাড়া ইউজ ব্যবহার করা হয়েছে, এই ইউজ এর আগে কোনো ইফ নাই। ঠিক আছে? তাহলে ইফ ছাড়া ইউজ ইফ ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে এই কন্ডিশনও আশা করি বুঝতে পারছি যে ইউজ ইফ এর ব্যবহারটা, এটাও মোটামুটি আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে দেখো, এটা 3 এবং এটা 5 দিয়ে বিভাজ্য, ডিভিজিবল বাই 3। এইটা হচ্ছে ডিভিজিবল বাই 5। এটা হচ্ছে নাল, কোনো কিছু দিয়ে ডিভিজিবল না। এটা কি চেক করতেছি, যে সংখ্যাটা নিলাম সেটা 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে বিভাজ্য হলে ভাগশেষ 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে, 0 আসবে। 3 দিয়ে বিভাজ্য হলে এটা দেখাই দিবে। আর যদি দেখা যায় যে 5 দিয়ে বিভাজ্য কিনা, 5 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে ডিভিজিবল বাই 5 দেখাবে। আর যদি এই 5 এবং 3 কোনো কিছু দিয়ে বিভাজ্য না হয় তাহলে নাল দেখাবে। তাহলে আমরা একটু চেক করে দেখি যে এক্সপেক্টেড আউটপুট আসে কিনা। 3 দিয়ে ভাগ করলাম, ডিভিজিবল বাই কত, ডিভিজিবল বাই 3। ওকে, এখন তো কাজ হয়েছে। 25 দিয়ে ভাগ, 25 আমি নিলাম। 25 কি 3 দিয়ে বিভাজ্য না 5 দিয়ে বিভাজ্য? 5 দিয়ে বিভাজ্য, ডিভিজিবল বাই 5, কোনো সমস্যা নেই। 19 ইনপুট নিলাম, এটা কোনো কিছু দিয়ে বিভাজ্য না, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আসল বিষয় যেটা আমি বোঝাতে যাচ্ছি, এটা হচ্ছে আমি 15 ইনপুট নিলাম। এখন বলো
এই 15 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ 3 দিয়ে বিভাজ্য। এটা 5 দিয়ে বিভাজ্য? হ্যাঁ এটা 5 দিয়েও বিভাজ্য। তাহলে এটা আমি ইনপুট নিয়ে নিলাম। আউটপুট কি আসবে? ডিভিজিবল বাই 3 দেখাচ্ছে। কেন ডিভিজিবল বাই 5 ও দেখাচ্ছে না? কারণ একটু আগে যেটা এক্সপ্লেইন করছি যে, কি ছিল? যে প্রথমে ইফ এর ভিতরে যা কন্ডিশন আছে ওইটাকে সে চেক করবে। চেক করে দেখবে যে এটা ট্রু কিনা। যদি দেখে যে না হ্যাঁ এটা ট্রু, তাহলে এর ভিতরের পার্টটুকু সে এক্সিকিউট করবে। যদি দেখে যে না এটা ফলস, তখন সে পরের কন্ডিশন চেক করতে আসবে। কিন্তু পরের কন্ডিশন কখন চেক করতে আসবে? তখনই আসবে যখন আগের কন্ডিশনটা ফলস হইছে। আগের কন্ডিশন ট্রু হয়, তাহলে এই ইলসিফ এর ভিতরের এই কন্ডিশনটুকু সে চেক করতেই আসবে না। যদি চেক করতে আসতো তাহলে এই কন্ডিশনে অবশ্যই ডিভিজিবল বাই 5 এটা প্রিন্ট হইতো। কারণ এখানে এটা ট্রু আছে। এটা হইছে খুব ভালো কথা। এটাও তো ট্রু। তো এটাও ট্রু হলে এটাও প্রিন্ট হওয়া উচিত। তো এটা তো প্রিন্ট করলো না। যদি আসলে চেক করতো তাহলে অবশ্যই প্রিন্ট করতো। কিন্তু এখানে আসলে চেকই করতে আসেনি। ঠিক আছে? তাহলে আসলে কি হয়েছে এখানে? চেকই করতে আসে। চেক করতে আসে নাই বলে এখানে ডিভিজিবল বাই 5 এটা দেখায় নাই। আচ্ছা। এখন তোমাদের অনেকের একটা কোয়েশ্চেন থাকতে পারে। এখানে ইউজটা যদি আমি ইউজ না করতাম তাহলে কি হইতো? চিন্তা করো তো। যদি আমি এখানে ইউজই করলাম না, তাহলে আউটপুট কি আসতো? আমি 15 ইনপুট দিব কিন্তু এখানে ইউজ করি নাই। তাহলে দেখো দুটোই আউটপুট আসছে। কেন আউটপুট আসছে বলো? কারণ যখন আমি n ইনপুট নিলাম 15, তখন এইটা কন্ডিশন ট্রু, এই ভিতরের পার্টটুকু সে প্রিন্ট করে দেখাইলো। যখন n এর ভ্যালু 15 নিছি, এটা দিয়েও এই কন্ডিশনটাও ট্রু, তাহলে এটাও প্রিন্ট করে দেখাবে। তাহলে কম্পাইলার কি করবে? এটাও প্রিন্ট করে দেখাবে এবং এই কন্ডিশনটা সে চেক করতে আসবে। কেন চেক করতে আসবে? আগে কেন আসে নাই? কারণ এখন হচ্ছে এই ইফটা এই ইফের আন্ডারে না। তাহলে এই ইফের কাজ ব্লকটুকু বা এই ইফের সাথে রিলেটেড পার্টটুকু এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ। কারণ ইফ যদি পরবর্তীতে আরেকটার সাথে রিলেটেড হইতে হয়, তাহলে অবশ্যই ইলস অথবা ইলস ইফ, এই দুইটা ছাড়া সে রিলেটেড হইতে পারবে না। একটু আগে আমরা দেখছিলাম যে ইফ এবং এরপরে ছিল ইলস ইফ, এরপরে ইলস, এই প্রত্যেকটা ছিল একটার সাথে একটা রিলেটেড। এই জন্য প্রথম পার্টটুকুর কাজ হইলে সে পরেগুলা চেক করতে আসতেছিল। কিন্তু এখানে তো প্রথম পার্টটুকু সাথে পরে এই অংশটুকুর সাথে এই অংশটুকুর কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নাই। রিলেশনটা হবে ইফ এর সাথে ইলস এর মাধ্যমে রিলেশন। এই ইফ এর আন্ডারে কোনো ইলস নাই। আছে এই ইফ এর আন্ডারে ইলস আছে। এই জন্য এই ইফ এর আন্ডারে যে ইলস আছে ওইটার সাথে রিলেটেড, এইটা ট্রু হয়েছে বলে এটা ফলস হয়েছে, এইটা সে এক্সিকিউট করে না। তাহলে এখানে কিন্তু কন্ডিশন চেক হয়েছে, কন্ডিশন চেক করে আউটপুটটা দিছে। তো যখন আমরা এখানে ইলস লাগাই দিছিলাম তখন এটা কন্ডিশন চেকই করে নাই, আউটপুটও আসে না। ঠিক আছে? আশা করি এই বিষয়ে আইডিয়াটা ফুল ক্লিয়ার হয়েছে। ইলসিফ এর ব্যবহারগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে ইলসিফ এই পার্টটুকু আমরা চাইলে আরো কয়েকবার, মানে আরো অনেকগুলো স্টেজ লিখতে পারি, যতগুলো আমাদের দরকার। যতগুলো দরকার ততগুলো আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এইটা আমরা 7ও লিখতে পারি, ডিভিজিবল বাই 7। ঠিক আছে? তাহলে আমরা 14 লিখলাম, ডিভিজিবল বাই 7, এটা কাজ করছে। প্রথম কন্ডিশন চেকের এটা আবার বলতেছি পুরোটা, প্রথম এটা চেক, যদি কাজ হয় এটা, যদি এটা যদি ফলস হয় তাহলে এটা চেক, তখন এটুক কাজ। এটা যদি ফলস হয় তখন এটা চেক, তারপর এটা, এটার কাজ। এটাও যদি ফলস হয় তারপরে এটা চেকটা কিছু না, ডাইরেক্ট এটা কাজ করবে। তাহলে এটা আসতে গেলে অবশ্যই উপরেগুলো সব চেক করে 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 করেই নিচে নামবে। একবারে ডাইরেক্ট নিচে নামতে পারবে না। যদিও ভিতরে কন্ডিশনটা ট্রু হয় কিন্তু উপরেটা ফলস হলে নিচে আসবে না। আশা করি এই বিষয়ে আইডিয়া ফুল ক্লিয়ার হয়েছে, কারো কোনো সমস্যা নেই। এইবার হচ্ছে আমরা ইফ, ইলস ইফ, ইলস এগুলো দেখলাম। এবার হচ্ছে নেস্টেড ইলস ইফ, ইফ এগুলো আমরা দেখব। নেস্টেড মানে কি? একজনের বাসার মধ্যে আর একটা, তাহলে একটা ইফের মধ্যে আবার ইলস ইফ, এরকম দেখবো। তাহলে সিম্পলিফাইড ওয়েতে দেখি। এটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে হইল। এটা যদি 3 দিয়ে বিভাজ্য না হয় তাহলে এই ইলস এর ভিতরে আমি আবার একটা ইফ দিলাম। এই ইফ এর ভিতরে আমি চেক করলাম যে n এর ভ্যালু, হচ্ছে 5 দিয়ে বিভাজ্য কিনা। আগের বারের মধ্যে কাজটা করি।
এইটার আন্ডারে হচ্ছে নাল। তাহলে দেখো এটার আগেরটার কার্যকারিতা একই, কিন্তু এটা হচ্ছে নেস্টেড ইফ ইলস ব্যবহার করে করা। আমি যদি এখানে 13 দিই, না 13 দিছি, এইটা ফলস। ফলস মানে ইলস এর ভিতরে কাজ করতে আসছে, ইলস এর ভিতরে আসলো, আসে দেখলো কি, আসে দেখলো যে এখানে আবার ইলস ইফ আছে, তাহলে আবার কন্ডিশন চেক, এটাও ফলস। তাহলে এর ভিতরে যেটুকু আছে ওইটুকু প্রিন্ট করে দিয়ে দিবে সে। যদি 15 লিখি, ডিভিজিবল বাই 3, আগের কার্যকারিতা যা ছিল ওইটাই। যদি এটা ট্রু হয়, এটা ট্রু, তাহলে ইলস এর মধ্যে আসবেই না, তাহলে বাদ দিবেন। 20 দিই, তাহলে ডিভিজিবল বাই 5 চলে আসবে। তাহলে এটা হচ্ছে নেস্টেড ইফ ইলস। এটার মধ্যে দেখলাম যে একটার মধ্যে আরেকটা দিয়ে দেওয়া। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে, এখানে আমরা ব্লকটা বোঝানোর জন্য কি করতেছি, কার্লি ব্রেস ইউজ করতেছি। এখন এই কার্লি ব্রেসটা অনেক সময় দেখবে যে কার্লি ব্রেস ইউজ করা ছাড়াও কাজ হচ্ছে। কখন কাজ হবে? যখন এই ইফ এর আন্ডারে স্টেটমেন্ট অনলি ওয়ান, যদি ইফ বা ইউজ, সামনে আমরা লুপ দেখবো, এই সবগুলোতে যদি এর আন্ডারে শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকে, তাহলে এখানে এই কার্লি ব্রেস ইউজ করাটা আবশ্যক না, না করলেও চলবে। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে এইখানে যদি একটা মাত্র স্টেটমেন্ট থাকে, তাহলে এর নিচের যে অংশটুকু আছে ওইটুকু না করলেও চলে। আর ওখানে হচ্ছে তোমার ওই কার্লি ব্রেস ইউজ না করলেও চলে। আফটার ইফ এর পরে জাস্ট চেক করার জন্য 3 দিলাম, 3 দিয়ে বিভাজ্য, ডিভিজেবল এই পার্টটুকু সে প্রিন্ট করছে, এই পার্টটুকু প্রিন্ট করছে। এখন যদি আমি ডিভিজেবল না এরকম একটা সংখ্যা দিই, 10 দিলাম, তাহলে আফটার ইফ, দেখো শুধুমাত্র ইফ এর আন্ডারে পরের লাইন যেটা আছে ওইটাকে এক্সিকিউট করছে, কিন্তু এই লাইনটাকে এক্সিকিউট করে না, কারণ কন্ডিশন ফলস হওয়া সত্ত্বেও এই লাইনটা এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি দুইটাকেই একসাথে করতে চাই স্কোপের ভিতরে, অর্থাৎ এই ব্লকের ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে কার্লি ব্রেস ইউজ করতে হবে। কার্লি ব্রেস ইউজ করে একটা জিনিস তুমি খেয়াল করছো যে এখানে এই ইফ এর পরে এখানে প্রত্যেকটাতে এখানে স্পেস দেওয়া হচ্ছে। এই স্পেসটা কি, এটা কি ইনডেন্টেশন বলে। দেখো কত সুন্দর। এই যে কার্লি ব্রেস, এই কার্লি ব্রেসটা কি মেইনের এক বডি, মেইনের ভিতরে আছে যে পার্টটুকু, সেই পার্টটুকু এখানে এরকম ভাবে লিখতেছি। তারপরে এইটুকু কি বোঝাচ্ছে, এই সবটুকু মেইনের আন্ডারে আছে। মেইনের আন্ডারে যেগুলো সেগুলো হচ্ছে এক ট্যাপ পরিমাণে দূরত্ব। এই ব্যাক স্পেস চাপ দিলাম, একগুলাই চলে আসে। ট্যাব চাপ দিলাম, ট্যাব দিয়ে মানে কি, এক ট্যাব মানে 4টা স্পেস, সাধারণত এইভাবেই ই করা হয়। তাহলে এখানে আমি চেক করে দেখি, 1 2 3 4, 4টা স্পেস, 4 স্পেস সমান হচ্ছে এক অন ট্যাব। তাহলে অন ট্যাব দূরত্ব এখানে মানে মেনটেন করে এরকম ভাবে সুন্দর করে অ্যালাইন্ড হয়ে আছে। অ্যালাইন্ড এরকম যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? ধরো এরকম অ্যালাইন করা নাই, এরকম অ্যালাইন করা নাই, সব একসাথে আছে, এরকম যদি থাকে, তোমার কোডটা দেখতে কি খারাপ দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে? মানে বুঝতে গেলে কোনটার পরে কোনটা কি হচ্ছে, এটা বুঝতে গেলে কিন্তু খুব একটা ভালোভাবে বুঝতেছো না, এটা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে বুঝতে। যখন অনেক বড় কোড হবে, সেই কোডের মধ্যে কোনটা কি, কার মধ্যে কি আছে না আছে বুঝবা না। এখন এই বোঝার জন্য কি করতে, যে একটা লেভেল দেখতেছি যে কার আন্ডারে কে আছে, তাহলে এই ক্যালিব্রেশনের আন্ডারে কি কি আছে, এই কালি, এখন এই যে দেখো, এই যে কার্লি ব্রেস দেওয়া এই করা এগুলো হচ্ছে রুল সিনট্যাক্স, এগুলো অবশ্যই মেনটেন করতেই হবে, যে কার্লি ব্রেস দিতে হবে, এখানে ভিতরে আমাদের এটা থাকতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হইতে হবে, এগুলো হচ্ছে আবশ্যক, এগুলো লাগবে। কিন্তু এটাকে মানে রিপ্রেজেন্টেশনটা কিভাবে করব, আগে থাকবে না পরে থাকবে, স্পেস থাকবে, এগুলো হচ্ছে এত গুরুত্বপূর্ণ বিষয় না কোড রান করার জন্য, শুদ্ধতার জন্য গুরুত্বপূর্ণ বিষয় না। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের কোডটাকে রিডেবিলিটি বাড়ানোর জন্য, বোঝার জন্য, সহজ করার জন্য। আর বোঝার জন্য কি করতে হবে, যে এই ইন্টিজার, অর্থাৎ এই যে কার্লি ব্রেস এইটার আন্ডারে কি আছে, এই আন্ডারে এই পার্টটুকু আছে, তাহলে এই পার্টটুকু
আমি দেখো সবগুলো সিলেক্ট করে একবার ট্যাব চাপ দিছি, সবগুলোর আগে ট্যাব চলে আসছে অটোমেটিক। ঠিক আছে? এটা হচ্ছে ইনডেন্টেশন করলাম। তাহলে এই প্রত্যেকটা ট্যাব পরিমাণে দূরত্ব ভিতরে আছে। এটা বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা এই মেইনের যে কার্লি ব্রেস এটার আন্ডারে আছে, এগুলোর পরপরই এটা আছে। এখন এরপর আরেকটা কি আসছে? ইফ আসছে। ইফ এর আন্ডারে আরেকটা বডি থাকবে। ইফ এর আন্ডারে কিছু আ স্টেটমেন্ট থাকবে, একটা ব্লক থাকবে। সেই ব্লকটা কি করতে হবে? এই ইফ এর সাথে অ্যাসোসিয়েটেড যে ব্লকটা আছে সেই ব্লকটা কার্লি ব্রেস দিয়ে করা। আসলে এই ব্লকের ভিতরে আছে। তো এটা কিন্তু আরেকটা ব্লকের ভিতরে আসলো। এই ব্লকের ভিতরে আছে ইফ, আর এই ব্লকের ভিতরে আছে ভিতরের স্টেটমেন্টটুকু। তাহলে এই ব্লকের ভিতরে আছে এটা বোঝানোর জন্য কি করতে হবে? এটার আগেও এরকম ট্যাব পরিমাণে দূরত্ব ভিতরে দিয়ে ইনডেন্টেশন করতে হবে। এটা হচ্ছে ইনডেন্টেশন বলে। মানে আগে ফরম্যাটিংটা ঠিকঠাক মতো করা। ঠিক আছে? তাহলে এটুকু ইনডেন্টেশন করে এটা কাজটা করলাম। চাইলে আমি ইফ এর পরে একটা লাইন বাড়ে এভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারি। তোমার যেটা সুবিধা ওইটা করবা। অথবা যখন যেটা ভালো হয়, যখন দেখবে যে লাইন অল্প আছে, ভালো করে বোঝার জন্য এভাবে করতে পারো, এভাবে করতে পারো। একটা করলেই হয়, কোনো সমস্যা নেই। তবে এরপরে হচ্ছে এই কার্লি ব্রেস শুরু এবং শেষ ২ টা হইতে হবে। যদি না হয় তাহলে এই কার্লি ব্রেসের সাথে সম্পর্ক কার? এইটার। কিন্তু এইটা শুরু আছে। তো শেষ হইছে? শেষ হয় নাই। তাহলে এইটা যদি এখন আমি রান করতে যাই তাহলে কি হবে? দেখো এক্সপেক্টেড ডিক্লারেশন অন অর স্টেটমেন্ট এট দ্য মানে বুঝতেছে না আসলে কি হইছে। কারণ এইটার শুরু আছে, শেষ আছে। কিন্তু এইটার শুরু শেষ নাই। তো এইটার শুরু শেষ পাচ্ছে না। যেমন এখানে কার্লি ব্রেস শুরু এবং শেষ ঠিকঠাক মতো করতে হবে। এজন্য যখন আমাদের এই কোড ব্লক সাইড এটা স্মার্ট, এজন্য আমি যদি ১ম কার্লি ব্রেসটা করি, সাথে, সাথে দেখো ও বুঝছে যে এই লেভেলে আছে। তাহলে এই লেভেলে থাকলে অবশ্যই এই লেভেল থেকে শুরু হবে, শেষ হবে। ও শুরু এবং শেষ দিয়ে ডাইরেক্ট একদম ব্যবস্থা করে দিছে। ও তো বুঝছে যে এখানে এরকমভাবে হবে। ও কিন্তু অটোমেটিক্যালি অটো ইনডেন্টেশন করে টরে একদমই করে দিছে যাতে আমাদের কাজ সহজ হয়ে যায়। কোডটা করা সহজ হয়। ঠিক আছে? আর যদি এখানে করতে চাই ফার্স্ট কার্লি ব্রেস দেওয়ার সাথে ও সেকেন্ডটাও দিয়ে দিছে। যাতে করে মানে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। যেহেতু আমাদের এই আইডি গুলো অনেক স্মার্ট, এজন্য এই কাজগুলো ফ্রিতে আমাদের করে দিল আরকি। একটা কেটে দিলাম মানে দুটোই একসাথে কেটে গেছে। আচ্ছা যা হোক, তার মানে এই বিষয়টা ইম্পোর্টেন্ট ছিল। এটা শিখে ফেললাম। আ এখন হচ্ছে এই ভিতরের ইফ এর আন্ডারে যে স্কোপটুকু ছিল, মানে এই ইফ এর আন্ডারে যে ব্লকটুকু ছিল এই ব্লকটুকু এখন কি হবে? এখন এক্সিকিউট করবে। 5 দিছি, 5 হচ্ছে ট্রু না, এজন্য কিছু এক্সিকিউট হয় নাই। 12 দিলাম, 12 ট্রু, এজন্য দুটোই এক্সিকিউট হয়েছে। দুটোকে একসাথে এক কন্ডিশনের আন্ডারে নিয়ে আসতে পারছি। ঠিক আছে? তাহলে উম, এখন দেখো ইউজ করব। ইউজ এর পরেও একই। ইউজ এর পরে যদি স্টেটমেন্ট অনলি একটা থাকে, যে যেরকম স্টেটমেন্টই হোক, এই সেমিকোলন যুক্ত স্টেটমেন্ট যদি অনলি একটা থাকে তাহলে এখানে কার্লি ব্রেস না দিলেও চলে। ধরো এই কার্লি ব্রেস দিলাম। আচ্ছা, দিয়ে এখন দেখো ইফ এর পরে এলস আছে। আর এর মাঝখানে আমি আরেকটা স্টেটমেন্ট অ্যাড করে দিলাম। ধরো ইফ এর পরে এই কার্লি ব্রেসের শেষ। এখন কি হয়েছে দেখো, ইফ এর পরে এই যে ব্লকটুকু ছিল, এই ব্লকটুকু তো আছেই। ইফ কন্ডিশন ট্রু হলে এটা, আর ইলস এর মধ্যে ব্লকটুকু এটা। কিন্তু দেখো এই ইফ এবং এই ইলস পরস্পর রিলেটেড, একটা আরেকটার সাথে মিউচুয়ালি রিলেটেড। তাহলে মিউচুয়ালি রিলেটেড হলে এই রিলেটেড এর মাঝখানে আরেকটা স্টেটমেন্ট চলে আসছে, যেটা না ইফ এর কোনো পার্ট না ইলস এর কোনো পার্ট। কিন্তু ইফ আর ইলস রিলেটেড, এর মাঝখানে আরেকটা ইম্পিউরিটি চলে আসছে, আরেকটা স্টেটমেন্ট চলে আসছে। এখন আমরা একটু রান করে দেখার চেষ্টা করি কি হয়। এখন দেখো এখানে বলতেছে ইউজ উইদাউট ইফ। তাহলে এই ইউজ এর একেবারে সাথে রিলেটেড একটা ইফ থাকা লাগবে। তো ও দেখতেছে এই ইউজ এর আগে এই ইফ তো শুধুমাত্র ইফ তো ইন্ডিপেন্ডেন্ট, ইফ তো কাজ করতেই পারে। ওর আন্ডার ইউজ থাকুক না থাকুক কিছু যায় আসে না। তাহলে কোডটা যখন রান করছে তখন কম্পাইল করার সময় কিভাবে উপর থেকে নিচে আসছে? তাহলে উপরে এইগুলো তো ঠিক আছে। ইফের সাথে তো ইফ ইন্ডিপেন্ডেন্ট, ইফ তো এমনি থাকতেই পারে। ওর কোনো সমস্যা নেই। তাহলে ইলস আরেকটা স্টেটমেন্ট আসছে। ও ধরে নিয়েছে এই ইফ এর কাজ শেষ। তাহলে এই ইফ এখন অবশ্যই এই ইফ এর সাথে রিলেটেড কিছু নাই। থাকলে তো ইলস আসতই, আসে নাই। এরপর দেখা যাচ্ছে পাইছে ইলস। আর এই ইলস এর সাথে ঠিক উপরে রিলেটেড কোনো ইফ তো নাই।
যেহেতু ইফ নাই সেহেতু রিলোড দিয়ে দিছে নাই, এরপর আমি আর পারতেছি না কি করছো, এই ইজটা কার সাথে রিলেটেড আমি খুঁজে পাচ্ছি না। তার মানে এর মাঝখানে এক্সট্রা কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না, দিলে এটার সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই ইফের সাথে এই ইলসে কোনো সম্পর্ক থাকবে না, এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। একই রকম ভাবে এই ইফের আন্ডারে যে ইলস ইফ আসবে সেটাও একই, ওইগুলো মাঝখানে যদি কোনো স্টেটমেন্ট চলে আসে তাহলে এইটা কার্যকরিতা হারাবে। আচ্ছা, যাক এগুলো তো কাজ করবে ঠিক। তাহলে ইফ, তারপরে ইলস ইফ, ইলস, নেস্টেড ইফ ইলস, এই জিনিসগুলো মোটামুটি করে আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা ভেরিয়েবলের ভ্যালু ইনপুটের বিষয়ে আরেকটু দেখব। এটা হচ্ছে যে এ আর বি নিলাম। এখন এখানে এর বির ভ্যালু প্রথমে আমি 10 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, 10 দিয়ে রাখছি। এবার আমি এ এর ভ্যালু নেব, এর ভ্যালু নিয়ে আমি চেক করব যে এর ভ্যালু 2 দিয়ে বিভাজ্য কিনা। যদি এটা জোড় সংখ্যা হয় তাহলে সে কি করবে, এ যদি জোড় সংখ্যা হয় তাহলে বির ভ্যালু, বির ভ্যালু আমি এখানে আপাতত না দিই, তাহলে বি ভ্যালু হচ্ছে আমি অ্যাসাইন করব। যদি এই শর্তটা সত্য হয়, যদি এ এখানে জোড় সংখ্যা হয় তাহলে বি সমান হচ্ছে 2 বসবে, 2 ইনপুট হিসেবে নিলাম। আর যদি এ যদি বিজোড় সংখ্যা হয় তাহলে বির মধ্যে 3 বসবে। এখন হচ্ছে আমি বি এর ভ্যালুটা প্রিন্ট করে দেখবো যে বির ভ্যালু কত আসছে। করতে হচ্ছে এ যদি জোড় সংখ্যা দিই, জোড় সংখ্যা 8 দিলাম, আউটপুট কত আসে, 2 আসছে। কেন 2 আসছে, সে হচ্ছে এর ভ্যালু আমি জোড় সংখ্যা, এর ভ্যালুটা ইনপুট দিলাম 8, এটা এখানে কন্ডিশন চেক, এটা জোড় সংখ্যা। তাহলে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্লকের ভিতরে যা যা পার্ট আছে সেই পার্টটুকু এক্সিকিউট করবে। এবং যে এক্সিকিউশনের জন্য যখন আসছে তখন দেখছে বির মধ্যে অ্যাসাইনমেন্ট একটা অপারেটর, অ্যাসাইনমেন্ট একটা স্টেটমেন্ট আছে, বির মধ্যে 2 অ্যাসাইন করো। তাহলে এটা এক্সিকিউট করবে, তাহলে বির ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। যখন ইলসের এখানে চলে আসবে তখন বির ভ্যালু কত চলে আসবে, তখন বির ভ্যালু চলে আসবে 3, যখন এইটা ফলস হবে। কিন্তু এটা তো ফলস হয় না, এটা ট্রু হয়েছে। ট্রু হয়েছে মানে এই কাজটুকু শেষ, তারপরে প্রিন্ট করে দিবে বির ভ্যালু। এটা কত, আর যদি 7 ইনপুট দিতাম তাহলে কত আসতো, 3 আসছে। কেন আসছে, কারণ এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করলে 1 আসবে। 1 আসলে এটা তো কন্ডিশন ফলস, ফলস মানে ইলস এর ভিতরে ঢুকে এক্সিকিউট হবে। এই বি হলো 3 চলে আসবে, সেই 3টা আউটপুট হিসেবে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কাজ করলাম। এখন যেহেতু এখানে স্টেটমেন্ট একটা করে আছে তাহলে এখানে কার্ডিওলেস তো না দিলেও চলে, এটা বাদ, এটা বাদ। বাদ দিয়ে এখন আমি 6 চলে আসছে ঠিকঠাক মতো। এখন এই যে কাজটুকু করলাম এটা দেখো 2 লাইন ধরে করছি না, এটা চাইলে তো 1 লাইনে করতে পারতাম। এরকম, এরকম ভাবেও করা যায়। এই জিনিসটা যে ভ্যালিড, এরকম ভাবে যে করা যায় এটা বোঝানোর জন্য এইভাবে লিখলাম। দেখো ঠিকঠাক মতো কাজ হয়েছে। তাহলে এইটার জন্য মানে কার্লি ব্রেস দরকার হচ্ছে না। আচ্ছা, এখন দেখো এই কাজটুকু 1 লাইনে করা যায় এরকম ভাবে। দেখো এটাও কিন্তু কাজ করছে, এটাও কিন্তু এখানে কাজ করে ফেলছে। এখন তাহলে আমি এটাও 1 লাইনে লিখে ফেলতে পারতাম, পুরো কোডটাই 1 লাইনে ধরে দিতে পারতাম। শুধুমাত্র ওর যে সিনট্যাক্সটুকু যা যা করা দরকার ওইটুকু ঠিকঠাক মতো রেখে 1 লাইনে ধরা দিলেও কোনো সমস্যা নেই।
কিন্তু এরকম ভাবে লিখলে তোমার কি বুঝতে কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে বলো তো? একটু হচ্ছে না, কেমন কেমন দেখাচ্ছে? এখন এইটা হচ্ছে মানে কোডের ইন্টারনাল কোনো সিনট্যাক্সে কোনো এরর নাই এখানে। এজন্য কোডটা রান করবে সবকিছু ঠিকঠাক মতো হবে। কিন্তু তুমি পড়তে গেলে, বুঝতে গেলে, আরেকজন যখন এই কোডটা দেখবে তার বুঝতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। বুঝবে না, রিডেবিলিটি থাকবে না। রিডেবিলিটি মেইনটেইন করার জন্য কি বলছি? ইনডেন্টেশনটা গুরুত্ব সহকারে দিতে হবে। কিন্তু এটা যে ভ্যালিড এটাও তো বুঝতে হবে। এটা যে ভ্যালিড এটা বোঝানোর জন্য আসলে এত কাহিনী করে দেখাইলাম। কিন্তু ইনডেন্টেশন মেইনটেইন করলে মূলত কোডটা এরকম হবে। ঠিক আছে? আচ্ছা, তো চেষ্টা করবা। বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইন্টেনশন মেনটেন করে কাজটা করা। ইন্টেনশন মেনটেন না করলে তুমি নিজেই বুঝবে না যদি কোডের মধ্যে কি করছো, ইরর খুঁজে পাবে না, আর একজন দেখতে গেলেও বুঝবে না। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবা ইন্টেনশন মেনটেন করে কাজটা করার। কিন্তু ওরকম করলে যে ভ্যালিড ওটাও দেখায় রাখলাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দেখো, এখানে শর্তটা কি হয়েছে, একটা কন্ডিশন, সেই কন্ডিশন ট্রু কিনা। আচ্ছা, এখানে হচ্ছে আর একটা কাজ করি, সেটা হচ্ছে এ এবং বি এই দুইটার মধ্যে ম্যাক্সিমামকে দুইটা আমি ইনপুট নেব। এ ইনপুট নেব আর বি ইনপুট নেব, নেওয়ার পরে আমি চেক দিব যে কোনটা ম্যাক্সিমাম, বড় কোনটা। যেটা বড় সেটা ম্যাক্সিমামের মধ্যে আমি ইনপুট দিয়ে দিব। তাহলে এ এবং বি দুইটা ইনপুট নিলাম। তাহলে এখানে কন্ডিশন চেক হবে, এ কি গ্রেটার দ্যান বি, এ কি বি থেকে বড়। যদি এ বি থেকে বড় হয় তাহলে ম্যাক্স নামে যে যে ভেরিয়েবল ওইটার মধ্যে এ ইনপুট নাও। আর যদি দেখো যে না, কারণ এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশনটা ফলস না মানে কি, অবশ্যই এ গ্রেটার দ্যান বি না। এ গ্রেটার দ্যান বি না মানে কি, তাহলে বি লেস দ্যান ইকুয়ালে, যদি দুটোই সমান হয় তাহলে দুজনই ম্যাক্সিমাম। মূলত ভ্যালুটা নির্দিষ্ট একটা ম্যাক্সিমাম, বিটাই ম্যাক্সিমাম। এ বড় হলে এ দাও, না হলে বি। আচ্ছা, এখানে ডাবল পড়ে গেছে, কোলন পড়ে গেছে, এই জন্য হচ্ছে ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে বির ভ্যালু না, এখানে হচ্ছে ম্যাক্সিমাম এর ভ্যালু দেয়। এটা দুইটা সংখ্যার ভিতরে ম্যাক্সিমাম বের করা, এর একটা কোড। 6 আর 5 এর মধ্যে 6 হচ্ছে বড়, 6টা আউটপুট দেখালো। 2 আর 4 এর ভিতরে কম্পেয়ার করে 4 বড়, 4 আউটপুট হিসেবে দেখাইছে। তাহলে এটা আমরা দেখলাম যে এটা কন্ডিশন ট্রু ফলস। আচ্ছা, এখন হচ্ছে আমি এটারে ইলসিফ কন্ডিশনে নিয়ে যাই, ম্যাক্সিমাম কি আসলে। এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে ম্যাক্সিমাম সমান এ, এ লেস দেন বি যদি হয় তাহলে ম্যাক্সিমাম সমান কত হবে, ম্যাক্সিমাম সমান বি হবে। আর যদি এই কন্ডিশনে কোনো কিছুই ট্রু না, তাহলে কি হবে বলো? তাহলে এটার মধ্যে মানে এটাও ট্রু না এটাও ট্রু না, তাহলে ইলস সমান কত আসবে, এটা চলে আসবে। এখন দেখো, এরকম ভাবে লেখা যায় না, এইটাও একটু দেখতে হবে যে ইফ আর ইলস ইফ এই দুইটা ইলস ছাড়াও লেখা যেতে পারে। এটা থাকলে যে ইলস অবশ্যই থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ইফ থাকলে ইফ ইন্ডিপেন্ডেন্ট থাকতেই পারে। তবে ইলস ইফ থাকতে গেলে সাথে অ্যাসোসিয়েটেড একটা উপরের ইফ থাকতে হবে, কিন্তু নিচে ইউজ থাকতে হবে এটা তো শর্ত না। সুতরাং নিচের দিকে আরেকটা ইউজ থাকতে হবে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এ গ্রেটার দ্যান বি হলে ম্যাক্সিমাম ইকুয়াল টু এ, যদি বি গ্রেটার দ্যান এ হয় বা এ লেস দ্যান বি হয় তাহলে ম্যাক্সিমাম বি। আর যদি দুইটা সমান হয়ে যায়, ঠিক আছে, দুইটা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, দুইটা যদি সমান হয়ে যায় তাহলে আউটপুট কত আসে, জিরো আসে। কেন জিরো আসে? কারণ ম্যাক্সিমামের ভিতরে কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করি নাই যেহেতু ও ইচ্ছা মতো গার্বেজ ভ্যালু হিসেবে সে জিরো নিছে, সে জিরোটাকে সে আউটপুট হিসেবে দেখাই দিল। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামের ভিতরে আসলে কোনো এ এর ভ্যালু আর বি এর ভ্যালু কারো ভ্যালু অ্যাসাইন হয় না, কারণ অ্যাসাইনমেন্ট হয়ই নাই। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যদি ম্যাক্সিমামের ভিতরে ভ্যালু অ্যাসাইনই না হয় তাহলে আমরা বলবো যে নো ম্যাক্সিমাম, এখানে কোনো ম্যাক্সিমাম মিনিমামের দুটোই সমান, বোথ আর সেম। আমরা একটা মেসেজ দেবো বোথ আর সেম। আর যদি এটা একই না হয় তাহলে আমরা কি বলবো, একই যদি না হয় তাহলে আমরা ম্যাক্সিমামটাকে আউটপুট হিসেবে দিব। তাহলে এই ইফ আর ইউজ এটার মাধ্যমে ডিটারমিনেশন কে বড় এই কাজটা কিন্তু করা হয়ে গেছে আমার। এখন হচ্ছে আমরা চেক দিব যে এ বি এর সমান কিনা।
যদি দেখি এ বি এর সমান, তাহলে কি এর কোনো ম্যাক্সিমাম আছে? এর কোনো ম্যাক্সিমাম নাই। আর যেহেতু এর কোনো ম্যাক্সিমাম নাই, সেহেতু এখানে আউটপুট কি দিব? যে both are same, দুইজনই সেম। তাহলে এখানে আউটপুট ম্যাক্সিমাম আসার কোনো প্রশ্ন আসে না। ম্যাক্সিমাম এখানে আসেও নেই, ভ্যালু ইনিশিয়ালও হয়নি, সে আউটপুটও দেওয়ার দরকার নেই। আর যদি দেখা যায় না যে ম্যাক্সিমাম এ ইকুয়াল টু বি না, এই কন্ডিশনটা ট্রু না, তার মানে ইকুয়াল টু বি না, মানে একটা অবশ্যই বড় ছোট, বড় ছোট হলে আগে কোথাও থেকে সে ম্যাক্সিমামটাকে ইনপুট হিসেবে নিয়ে আসছে, হয় এ না হয় বি, সেটা আউটপুট দেখাই দিবা। 5 9 ম্যাক্সিমামটা আউটপুট দেখাচ্ছে। যদি সেম জিনিস দিই, তাহলে বোথ আর সেম দেখাচ্ছে, এখানে দুইটার মধ্যে আসেই নেই। তাহলে আশা করি ম্যাক্সিমাম বের করা ইনপুট নিয়ে এই জিনিসটা বুঝলাম। এই জিনিসটা কি জন্য দেখালাম এতক্ষণ ধরে? দেখো এইখানে এই কাজটা কি হয়েছে দেখো তো। এখানে কাজটা হয়েছে, একটা কন্ডিশন চেক হয়েছে। এই কন্ডিশনটা হচ্ছে এ গ্রেটার দেন বি কিনা। এখানে কন্ডিশন এটা, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই অংশটুকু এক্সিকিউট হবে, এবং এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই অংশটুকু। আচ্ছা, আপাতত হচ্ছে আমরা সিম্পলিফাইড ভার্সনে চলে যাই। সিম্পলিফাইড ভার্সনে চলে যাই, ওইটাতে আর না যাই। আচ্ছা, যদি এ গ্রেটার দেন বি হয় ম্যাক্সিমাম এ রাখবা, আর যদি এ গ্রেটার দেন বি না হয় তাহলে ম্যাক্সিমাম বি রাখবা। তো সমান হইলেও ওই সমানটাই আউটপুট দিয়ে দিবে। আচ্ছা, এই স্টেটমেন্টে আসো। এখানে দেখো একটা কন্ডিশন, সেই কন্ডিশনের সাপেক্ষে ম্যাক্সিমামের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতেছি। ম্যাক্সিমামের ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করব। কোন ভ্যালুটা অ্যাসাইন করব এটা একটা কন্ডিশন চেকের উপর ডিপেন্ড করতেছে। এরকম কেস যদি আমাদের সামনে আসে যে একটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে হবে এবং অ্যাসাইনমেন্টটা কোন ভ্যালু হবে এইটা একটা কন্ডিশন চেকের উপর ডিপেন্ড করতেছে, তাহলে কি করব? তাহলে এই যে কাজটুকু, এই কাজটুকু শর্টকাট একটা টেকনিক আছে, ওই টেকনিকে করে ফেলা যায়, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। তাহলে টার্নারি অপারেটর এই জিনিসটা আমরা একটু দেখে আসি স্লাইড থেকে। দেখো এই যে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কি? টার্নারি অপারেটর হচ্ছে একটা শর্ট হ্যান্ড ওয়ে টু এক্সপ্রেস সিম্পল ইফ ইলস কন্ডিশন। ইফ ইলস কন্ডিশনকে শর্ট হ্যান্ড এক লাইনের মধ্যে খুব ছোট করে দেখানোর একটা ওয়ে হচ্ছে টার্নারি অপারেটর। এটা কি করে? এটা হচ্ছে ইভালুয়েট করে একটা কন্ডিশন এবং রিটার্ন করে ওয়ান অফ দ্য টু ভ্যালুস। ওয়ান অফ টু ভ্যালুস, দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে। রিটার্ন ভ্যালু মানে সে একটা ভ্যালু সে আউটপুট হিসেবে দিবে একটা কন্ডিশনকে ইভালুয়েট করার মাধ্যমে, ডিপেন্ডিং অন whether the condition is true or false. Ternary operator is also called conditional operator. তাহলে অপারেটরটা কিরকম? এই যে এরকম। এখানে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন ট্রু না ফলস এর উপর ডিপেন্ড করে এই যে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নের আগের অংশটুকু একটা কন্ডিশন হবে। আগে যা থাকবে ওটাকে সে কন্ডিশন হিসেবে ট্রিট করবো, এটা ট্রু না ফলস এটা দেখবে। ট্রু মানে নন জিরো ভ্যালু, ফলস মানে জিরো। এটা হচ্ছে মূল কথা। তাহলে এই কন্ডিশনটা কি জিরো নন নন জিরো? মানে এটা যদি নন জিরো হয় তার মানে ট্রু। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখানে দেখো কোলন আছে, তাহলে এখানে একটা কন্ডিশন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে সামথিং কিছু, এবং তারপরে একটা কোলন, তারপরে আবার সামথিং কিছু, তারপরে হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ। এবং সাধারণত এখানে একটা ভ্যালু থাকবে। এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হবে যে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা, এইটা যদি ফলস হয় তাহলে এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা, এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। রিটার্নস বলতে হচ্ছে এটা বুঝাইছে, এখানে যে ভ্যালু থাকবে ওই ভ্যালুটা এর মধ্যে ব্যাক করে এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। আর যদি এইটা ফলস হয় তাহলে এইটার মধ্যে যা আছে ওইটা অ্যাসাইন। তাহলে ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন হবে, কোন ভ্যালুটা অ্যাসাইন হবে, কোন ভ্যালুটা সে রিটার্ন করবে সেটা হচ্ছে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই সেমিকোলন এবং এই যে প্রশ্নবোধক চিহ্ন এর ভিতরে পার্টটুকু সে এর মধ্যে অ্যাসাইন করবে। আর যদি এইটা ফলস হয়, এই কন্ডিশন ফলস হয়, তাহলে এর পরের পার্টটুকু সে অ্যাসাইন করবে।
এটা একটা বিষয় সিনট্যাক্স। আরেকটা সিনট্যাক্স হচ্ছে এখানে ভ্যালু অ্যাসাইনমেন্টের কাজটা মূল না। এটা হচ্ছে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই এক্সপ্রেশনের ভিতরে যা আছে ওইটুকুকে সে আ ইভালুয়েট করবে। আর এখানে যদি এটা যদি ফলস হয় তাহলে এখানে যা আছে ওইটাকে সে ইভালুয়েট করবে। তাহলে এই ২ টা জিনিস আমরা একটা অ্যাপ্লিকেশনে দেখি এখন। তাহলে এখানে দেখো, এখানে একটা মেক্সিমাম এর ভিতরে ভ্যালু অ্যাসাইন এর বিষয় ছিল। যে ভ্যালু অ্যাসাইনটা কার উপর ডিপেন্ড করতেছে? এখানে মূল উদ্দেশ্য কি আমাদের? এই যে এই if else টা আমরা কাজে লাগাইছি। এটার মূল উদ্দেশ্য কি ছিল? একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা। কোন ভ্যালুটা অ্যাসাইন করব এটা হচ্ছে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। এই কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে কোন ভ্যালুটা অ্যাসাইন করব। এরকম কোন কন্ডিশন যখন আসবে ভ্যালু অ্যাসাইনমেন্ট এর বিষয় আছে এবং কোন ভ্যালু অ্যাসাইন করব এটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে তখন হচ্ছে আমরা একটা টার্নারি অপারেটরে চলে আসব। তাহলে ম্যাক্স সমান হচ্ছে কন্ডিশন কি ছিল? a গ্রেটার দ্যান b কিনা? a গ্রেটার দ্যান b প্রশ্ন করলাম। যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে ম্যাক্সিমামের ভিতরে a কে অ্যাসাইন করে দাও। এখানে স্পেস দেয়া না দেয়া কোনো বিষয় না। আর যদি প্রশ্ন করলাম a গ্রেটার দ্যান b নো, তাহলে কোলনের পরে যে ভ্যালুটা আছে ওইটাকে অ্যাসাইন। টার্নারি অপারেটরের মানে হচ্ছে এইটা। তাহলে আমি প্রশ্ন করব এখানে কন্ডিশন ট্রু, এখানে কন্ডিশন a গ্রেটার দ্যান b, কন্ডিশন সত্য। প্রশ্ন করলাম, উত্তর আসছে হ্যাঁ, তাহলে এখানে যে অংশ আছে ওইটা অ্যাসাইন হয়ে যাবে। উত্তর আসছে না, তাহলে এখানে যে অংশটা আছে ওইটা যে ভ্যালু আছে ওইটা অ্যাসাইন হবে। এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। শুধু ব্র্যাকেট দিলে হচ্ছে রিডেবিলিটি বাড়ে মানে বুঝতে সহজ হয়। এটা ঠিকঠাক মতো কাজ হইলো, সমস্যা নেই। এখন হচ্ছে ধরো আমি ডিফারেন্স বের করব। ডিফারেন্স, আচ্ছা, এই ডিফারেন্স বের করতে গেলে এই ডিফারেন্স এবং ডিফারেন্সটা কি হয়? অবশ্যই পজিটিভ হয়। তাহলে ডিফারেন্সটা যদি পজিটিভ হয় তাহলে a যদি গ্রেটার দ্যান b হয় তাহলে ডিফারেন্স কি হবে? a মাইনাস b। আর যদি a গ্রেটার দ্যান b না হয় তাহলে ডিফারেন্স কি হবে? b মাইনাস a। a আর b এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা পার্থক্যটা বের করতেছি। পার্থক্যটা অলওয়েজ পজিটিভই হবে। তাহলে এইটা আমি শর্ত চেক দিলাম যে এইটার থেকে বড় না ছোট? এটা করে দেখো এখানে কিন্তু আমি ব্র্যাকেট ট্র্যাকেট কিছু ইউজ করি নাই। ব্র্যাকেট এখানে ইউজ করতেছি না, ডাইরেক্ট লিখে দিলাম। এটা লিখে দিলে কাজ হয় কিনা আগে দেখি। এখানে ম্যাক্স ইউজ করতে এই কাজটা করতে দরকার নেই আসলে। কমেন্ট আউট করে রাখলাম, ওটাকে বাদ, পার্টি না। 5 8 ডিফারেন্স 3 9 4 ডিফারেন্স 5। ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করছে। এখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করি নাই, শুধুমাত্র ব্র্যাকেট কিন্তু তোমরা চেষ্টা করো ব্র্যাকেট ইউজ করার, কারণ ব্র্যাকেট ইউজ করলে জিনিসটা তোমার বুঝতে সহজ হবে, রিডেবিলিটি বাড়বে। বা দেখে তোমার যে কেউ দেখলেই তোমার সহজে খুব ভালোভাবে বুঝে যাবে যে আসলে কি হয়েছে। এটা ব্র্যাকেট দিয়ে বোঝা যাচ্ছে। এই কন্ডিশন আগে চেক হবে, যদি ট্রু হয় তাহলে এখানে ভ্যালুটুকু অ্যাসাইন হবে, এটা যদি ফলস হয় তাহলে এই ভ্যালুটুকু অ্যাসাইন। বুঝতে খুব সহজ। এই জন্য চেষ্টা করবা এরকম ভাবে টার্নারি অপারেটর ব্যবহার করতে। আচ্ছা, এখন টার্নারি অপারেটর ব্যবহার করে ২ টা ভেরিয়েবলের মধ্যে ম্যাক্সিমাম এটা বের করা আমরা শিখছি। এখন ৩ টা ভেরিয়েবলের মধ্যে ম্যাক্সিমাম বের করবা টার্নারি অপারেটর ব্যবহার। তো এটা কিভাবে করা যায়? ৩ টা ভেরিয়েবলের ভিতর থেকে ম্যাক্সিমামটা বের করতে হবে টার্নারি অপারেটর ব্যবহার করে। তাহলে এখানে ম্যাক্স তো থাকবে আর সাথে আরেকটা ভেরিয়েবল সি, সেটা আমাদের ইনপুট নিতে হবে। পারসেন্ট সি, সি, সি কে এখানে নিতে হবে। এখানে দেখো এখানে কিন্তু সবগুলো সাধারণত আমি স্ক্যানএর ভিতরে স্পেস দিয়ে লিখি, কিন্তু এখানে স্পেস দিই নাই। স্পেস দিয়ে না দিয়ে কোনো বিষয় না, কোনো সমস্যা নেই এখানে। তাহলে এই ম্যাক্সটা বের করতে হবে। ম্যাক্সটা কিভাবে বের করব? এটা টার্নারি অপারেটর ব্যবহার করেই করতে হবে। এখন টার্নারি অপারেটর ব্যবহার করেই যদি করি তাহলে একটা ইন্টারমিডিয়েট একটা ভেরিয়েবল নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে ডি নিয়ে আসবো। কেন ডি নিয়ে আসবো? কারণ প্রথমে আমি ডি এর ভিতরে এ আর বি এই দুইটার মধ্যে বড় কি এটা আমি নিয়ে আসবো। আগে প্রশ্ন করলাম এ গ্রেটার দেন বি, হ্যাঁ সত্য, তাহলে এর ভ্যালুটা রাখো।
না মিথ্যা, তাহলে বি ভ্যালুটা রাখো। এখন তারপরে যখন ম্যাক্সিমাম বের করতে যাব, তখন ম্যাক্সিমাম বের করতে গেলে এখানে আমি বাকি আছে কি সি, তাহলে সির সাথে ম্যাক্সিমামের সির সাথে ডি এর কম্পেয়ার করব। এই ডি এর মধ্যে কি আছে, এ আর বির মধ্যে ম্যাক্সিমামটা আছে, এটার সাথে সি কম্পেয়ার করলাম, যে দেখলাম যে উইথ ডি থেকে সি বড়, তাহলে ডি থেকে সি বড় কখন হবে, যখন এ আর বি ওদের মধ্যে ম্যাক্সিমাম থেকেও সি বড়, তাহলে অবশ্যই সি ম্যাক্সিমাম, তাহলে সি ম্যাক্সের মধ্যে অ্যাসাইন করো। আর যদি এটা না হয় তাহলে ডি কেই অ্যাসাইন করো। তাহলে এটা হচ্ছে কি করলাম, বড়টা চলে আসছে। তাহলে এটা হচ্ছে টার্নারি অপারেটর ব্যবহার করে কিভাবে আমরা ম্যাক্সিমাম বের করলাম তিনটার মধ্যে, এটা আমরা দেখলাম। এখন তোমাকে যদি বলি যে তুমি এমন ভাবে করবা তিনটা ভেরিয়েবলের ভিতর থেকে ম্যাক্সিমাম বের করবা, কিন্তু অনলি সিঙ্গেল লাইন কন্ডিশন দিয়ে, টার্নারি অপারেটর সিঙ্গেল লাইনে থাকবে, একটা টার্নারির মধ্যে আরেকটা টার্নারি তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এখন কিভাবে করবা, এখন হচ্ছে তোমার একটাই, তুমি একটা লাইনে লিখতে পারবা, ডাবল লাইন লিখতে পারবা না, বা এক্সট্রা ভেরিয়েবল ইউজ করতে পারবা না। আর এই শর্ত সাপেক্ষে তোমার করতে হবে। এরকম কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে অল্প মার্কের জন্য, সাধারণত থিওরি পরীক্ষায় আসে, ধরো 4-5 মার্কের জন্য এরকম আসতে পারে, বা আসেও। তাহলে এটা আমরা একটু সলভ করে ফেলি। তাহলে এটা হচ্ছে, আমি শর্ত চেক দেবো এ গ্রেটার দেন বি কিনা। এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি হলে এখানে যে অংশটুকু আছে এই অংশ, এই অংশের মধ্যে আমি যা লিখবো ওইটাই ইভালুয়েট হবে। আর যদি আমি, এটা যদি ফলস হয় তাহলে এখানে আমি যা লিখবো ওইটাই ইভালুয়েট হয়ে একটা ভ্যালু জেনারেট করবে। তাহলে এখানে আমি লিখলাম এ যদি গ্রেটার দেন বি হয় সত্য, তাহলে এখন শর্ত কি আছে, এখন সম্ভাবনা কি আছে, ম্যাক্সিমাম হওয়া সম্ভাব্য ক্যান্ডিডেট কে কে। আমি তো জানি যে এ বি থেকে বড়, অবশ্যই বি ম্যাক্সিমাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাহলে হয় এ ম্যাক্সিমাম হবে না সি ম্যাক্সিমাম হবে। তাহলে এখন আমি শর্ত চেক দিব এ গ্রেটার দেন সি কিনা। হ্যাঁ এ গ্রেটার দেন সি, তাহলে এ যদি গ্রেটার দেন সি হয় তাহলে আউটপুট কত আসবে, আউটপুট আসবে এ। আর যদি এ গ্রেটার দেন সি না হয় তাহলে সি আসবে। তাহলে এখানে যে অংশটুকু, এই অংশটুকুর কাজ কিন্তু শেষ, এখানের অংশটুকুর কাজ শেষ। এবার হচ্ছে এই অংশে কখন আসবে, এটা কার পার্ট, এটার পার্ট। এই যে এই কন্ডিশনটুকু, এই যে টার্নারি অপারেটর, এই কন্ডিশনটুকুর একটা পার্ট হচ্ছে এইটা এবং এইটার মধ্যবর্তী অংশ। আর এইটা যদি ফলস হয় তাহলে তার পার্ট হচ্ছে এই অংশটুকু। এই অংশ কখন সেই হলে করতে আসবে, যখন অবশ্যই এ গ্রেটার দেন বি না, এ গ্রেটার দেন বি না অর্থাৎ মানে বি বড়, তাহলে বি বড় হইলে এ কি ম্যাক্সিমাম হওয়ার কোনো ক্যান্ডিডেট, না ক্যান্ডিডেট না, তাহলে বি অথবা সি এই দুইজনের মধ্যে যে কোনো একজন বড় হবে। আমি চেক দিলাম বি গ্রেটার দেন সি কিনা। হ্যাঁ বি গ্রেটার দেন সি, তাহলে বি হচ্ছে এখানে আউটপুট হিসেবে আসবে, বা বি ভ্যালুটা থাকবে। আর যদি এটা না হয় তাহলে সি ভ্যালু থাকবে। তাহলে দেখো এখানে এইটার মাধ্যমে যেই ভ্যালুটা এখানে জেনারেট হচ্ছে বা রিটার্ন হচ্ছে সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে এ আর সি এর মধ্যে যে বড় সে। আর এখানে যে ভ্যালুটা আসতেছে এটা হচ্ছে বি আর সি এর মধ্যে যে বড় সে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ আর সি এর মধ্যে বড়, এটা হচ্ছে বি আর সি এর মধ্যে বড়। তাহলে টোটাল এইটুকুর মধ্যে এই দুইজনের মধ্যে কে বড়, যদি এ বড় হয় তাহলে এর সাথে কম্পেয়ার হয়ে আসতেছে, আর যদি বি বড় হয় তাহলে বির সাথে কম্পেয়ার হয়ে আসতেছে। তাহলে টোটাল মিলে যে অংশটা আসতেছে ওইটাই তো ম্যাক্সিমাম। তাহলে এটা এক লাইনের মধ্যে করে ফেললাম। আর তোমার যদি এইটা বুঝতে অনেক বেশি অসুবিধা হয় তাহলে নিজে ভাঙায় ভাঙায় একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? নিজে অবশ্যই এটা ভাঙায় ভাঙায় করার চেষ্টা করবা, কারণ এই লাইনটা বুঝতে গেলে অনেকেরই অনেক সমস্যা হওয়ার কথা। নিজে একটু ভালো মতো চেষ্টা করো, ভালো মতো চিন্তা করো, বুঝবা। আচ্ছা এখানে একটু চেক করে দেখি এটা কাজ করে কিনা। আসছে। এখন এখানে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিলে মনে হয় একটু বুঝতে অসুবিধা কম হবে। ব্র্যাকেট দিলে কাজ করে কিনা এটাও একটু চেক দিতে হবে, যে এটা এক্সট্রা ব্র্যাকেট দিলে কাজ হয় কিনা।
এটাও কাজ হয়েছে কি? তাহলে এখন কিন্তু বুঝতে একটু সুবিধা হওয়ার কথা। এই যে ব্র্যাকেট, এটুকু যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই অংশটুকু অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরের পার্টটুকু কাজ হবে। ভিতরের পার্টটুকু কাজ করতে গেলে আবার টার্নারি অপারেটর এটুকুকে ইভালুয়েট করবে। আর যদি এটা ফলস হয় তাহলে এখানে চলে আসবে, তাহলে এখানে এইটুকুকে সে ইভালুয়েট করবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে চাইলে এরকম ২ টা মানে ৩ টা এখানে টার্নারি অপারেটর ইউজ করা হয়েছে। ৩ টা না করে ২ টো দিয়েও করা যেত। চেষ্টা করে দেখবা। SW থাকবে এটা। আচ্ছা, তাহলে টার্নারি অপারেটরের কাজগুলো আমাদের শেষ। এখন বাকি আছে আমাদের সুইচের কাজ। আচ্ছা, দেখো সুইচ স্টেটমেন্ট। এই সুইচ স্টেটমেন্ট কি জিনিস? A type of conditional that evaluates a single expression, একটা ছোট একক এক্সপ্রেশনকে সে ইভালুয়েট করবে। এক্সট্রা কোনো এক্সপ্রেশন কিছুই থাকবে না, একটাই থাকবে শুধু। এবং ম্যাচ করাবে একটা ভ্যালুর সাথে। ভ্যালুর সাথে সে ম্যাচ করাবে এগেইনস্ট সেভারাল পসিবল কেস। অনেকগুলো কেসের মধ্যে যে কোনো একটা ভ্যালুর সাথে সে এটাকে ম্যাচ করাবে। ম্যাচ করায় দেখবে যে কোনটা সাথে মিলে। সেভাবে সে কাজ করবে। ঠিক আছে? এখানে একটা দেখো ব্র্যাকেটের মধ্যে ক্যান নট বি এনি ভ্যালুস অফ ফ্লোর অর ডাবল টাইপ। ফ্লোর বা ডাবল টাইপের কোনো ভ্যালুর সাথে অর্থাৎ কোনো রিয়েল নাম্বারের সাথে সে ম্যাচ করাতে পারবে না। তো ফ্লোটিং পয়েন্ট কোনো ভ্যালু এইটা সাথে সে ম্যাচ করাবে না। আচ্ছা, ইটস অফেন ইউজড অ্যাজ অ্যান অল্টারনেটিভ অফ মাল্টিপল ইফ ইলস স্টেটমেন্টস। মাল্টিপল ইফ ইলস আমরা ইউজ করছি একটু আগে। অনেকগুলো ইফ, ইফ এরকম অনেকগুলো কন্ডিশন যদি হয়, তো অনেকগুলো কন্ডিশনের জন্য ওইটা শর্টকাট করার জন্য এই যে এই সুইচটা, এই কন্ডিশন মানে এইটার কি বলে কনসেপ্টটা হচ্ছে আমাদের সামনে আসছে। দেয়ার আর মেনি কন্ডিশনস বেসড অন এ সিঙ্গেল ভেরিয়েবল। একটা ভেরিয়েবলে বিভিন্ন কন্ডিশনের জন্য বিভিন্ন রকম জিনিস আসতে পারে। আচ্ছা, সিনট্যাক্সটা কিরকম? সিনট্যাক্সটা হচ্ছে সুইচের ভিতরে একটা ভেরিয়েবল থাকবে বা একটা ভ্যালু থাকবে বা সিঙ্গেল একটা এক্সপ্রেশন থাকবে। সেই এক্সপ্রেশনে যেই ভ্যালু, সেই ভ্যালুর সাথে এখানে কিছু কেস থাকবে। এবং এখানে হচ্ছে এই কার্লি ব্রেসটা শুরু হয়েছে, শেষ হয়েছে। এটা হচ্ছে একটা কোডের কিছু ব্লক নির্দেশ করতেছে, সেটা সুইচের আন্ডারে আছে। এবং এখানে হচ্ছে কেস, একটা ভ্যালু, এবং এরপর একটা কোলন, আবার কেস আর একটা ভ্যালু, তারপর একটা কোলন, একটা ডিফল্ট কেস। এরকম অনেকগুলো কেস আছে। এখন এই ভেরিয়েবলের যে ভ্যালু, সেই ভ্যালুটা চেক করবে এর কার সাথে, কোন কেসের ভ্যালুর সাথে মিলে। যদি দেখা যায় প্রথম কেসের ভ্যালুর সাথে মিলছে, তাহলে এই প্রথম কেসের আন্ডারে যে কোডটুকু আছে এই কোডটুকু ইভালুয়েট করবে, তারপরে ব্রেক। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে যে অংশটুকু এটার সাথে যদি মেলে তাহলে এটুকুতে কাজ করবে, তারপরে ব্রেক। তারপরে হচ্ছে ডিফল্ট, যদি কোনো ভ্যালুর সাথে না মিলে তারপরে ডিফল্ট এখানে চলে আসবে। আহ, আশা করি এই সিনট্যাক্সে কোনো কিছু তোমরা বোঝো নাই। তাহলে এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন যে জিনিসটা। আচ্ছা, সুইচ স্টেটমেন্টে আমরা যেগুলো দেখলাম ওগুলো আমরা একটু কোডে রূপান্তর করার চেষ্টা করি। হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল একটা ভ্যালু, এই ভ্যালুটা আমরা ইনপুট হিসেবে নিব, হিসেবে নিয়ে এর উপরে কিছু কন্ডিশন চেক করে আমরা সুইচিং করব। তাহলে তাহলে SWITH সুইচ, এইটা কিওয়ার্ড একটা, এটা লিখবো, লেখার পরে একটা প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেটে সেট। এখন এইটার ভিতরে একটা কি দেব, একটা এক্সপ্রেশন দেব। সেই এক্সপ্রেশনটা কি দিব, যে কোনো একটা ভ্যালু, ভেরিয়েবল, যে কোনো একটা যেটা ইন্টিজার ভ্যালু এখানে রাখবে। এমন কিছু দিতে হবে যে এই ভ্যালুটা ভেঙে চুরে কি নির্দেশ করবে, ইন্টিজার ভ্যালু নির্দেশ করবে অ্যাট লাস্ট। যেকোনো ইন্টিজার, অবশ্যই এখানে একটা যে কোনো একটা ইন্টিজার, যদি এটা ক্যারেক্টার টাইপও হয় তাও তো শেষ পর্যন্ত ভেঙে চুরে ওটা কি হয়, ইন্টিজারই হয়। আবার যদি এখানে ক্যারেক্টার না হয়ে যদি অন্য কোনো কিছু হয়, তারপরে ওটাকে ভেঙে চুরে ইন্টিজার যদি বানানো সম্ভব হয়, তাহলে সেটা এখানে কাজ করানো যাইতে পারে। কিন্তু এটা যদি ইন্টিজার না হয়, কোনো ফ্লোট টাইপের কোনো কিছু হয় বা পয়েন্টার টাইপের রিয়েল নাম্বার হয়, তাহলে এইগুলা কাজ করবে না। আচ্ছা, তাহলে অবশ্যই এটা কি হতে হবে, ইন্টিজার হতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন এ তো ইন্টিজার, সেই হিসেবে দিলাম। এখন এ কে ভাগ করলাম 3 দিয়ে। তাহলে এখন বলো কেস কয়টা আসবে? কেস মানে এমনি নরমাল, এখানে এ কে 3 দিয়ে যদি যে কোনো একটা নাম্বার, পূর্ণ সংখ্যার ইন্টিজার নাম্বার, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, একটু আগে যেরকম দেখছিলাম, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কয়টা কেস আসবে? একটা হচ্ছে ভাগশেষ কত, 0, আরেকটা হচ্ছে ভাগশেষ 1, আর একটা ভাগশেষ 2।
এরকম এই 3টা কেস আসবে। তাহলে এই 3টা কেসের জন্য এখন এই সুইচের আন্ডারে এটা বোঝানোর জন্য কার্লি ব্রেস দিয়ে আমাদের এটার স্কোপটুকু নির্দেশ করতে হবে। আচ্ছা, তার মানে এই যে কার্লি ব্রেসের ভিতরে যে ব্লকটুকু আছে এটুকু হচ্ছে সুইচের আন্ডারের ব্লক। আর এর ভিতরে কি কি আসতে পারে? কেস আসতে পারে কিছু। এই কেসগুলো আমরা দেখি। কেস, প্রথম কেস কি আসতে পারে? একটা কেসের পরে কি লিখতে হয়? একটা ভ্যালু লিখতে হয়। সেই ভ্যালুটা কত? 0। তাহলে কেসের ভ্যালু অর্থাৎ এখানে যে এক্সপ্রেশন দিছি সেই এক্সপ্রেশনের ভ্যালু সেটা যদি 0 হয় তাহলে কি হবে? এরপর একটা কলম দিয়ে দেবো। যা ভ্যালু কেস লিখবো, এরপরে যা ভ্যালু ওই ভ্যালুটা লিখবো যার সাথে মিলাতে যাচ্ছি, তারপরে হচ্ছে কি লিখবো? একটা কোলন লিখবো। লেখার পরে তারপরে নিচ আন্ডারে যে অংশটুকু লিখবো সেটুকু হচ্ছে এই কেসের আন্ডারের কোড। এই কেসের আন্ডারে আমি প্রিন্টএফ লিখলাম। প্রিন্টএফ হচ্ছে ডিভিজিবল বাই 3, 3 দিয়ে বিভাজ্য, এটা লিখে দিলাম। আচ্ছা, আর কি কেস হতে পারে? আর হতে পারে কেস 1, অটো ইন্ডেন্ট করতেছে, ইন্ডেন্টেশন অটোমেটিক্যালি করতেছে। তাহলে এইখানে কেস 1 কেন লিখছে? যে এটা ভাগ করলে এখানে যে ভ্যালু আসতে পারে তার মধ্যে একটা কেস হতে পারে 1 আসতে পারে। এই 1টা 1 যদি আসে তাহলে কি লিখবো? 1 যদি আসে তাহলে লিখবো রিমাইন্ডার 1। রিমাইন্ডার মানে ভাগশেষ। কারণ ভাগ করলে ভাগশেষ কত? রিমাইন্ডার 1, এটা আউটপুট দেবে। আর যদি কেস 2 আসে তাহলে কি লিখবো? এখানে হচ্ছে কোলন লিখবো, সেমিকোলন না। এটা খেয়াল রেখো যে সব জায়গায় কিন্তু সেমিকোলন, শুধুমাত্র এইখানে কি লিখতে হয়? কোলন দিতে হয়, এটা খেয়াল রাখবে কিন্তু। রিমাইন্ডার কত? 2। আচ্ছা, আর একটা ডিফল্ট কেস দেখছিলাম। ডিফল্ট কেস কখন আসে? যখন আমরা যে ভ্যালুগুলো দিছি এটার সাথে কারোর সাথে মিলে নাই, তখন হচ্ছে ডিফল্টের বিষয়টা আসে। কিন্তু এখানে তো সবগুলো কেস আমি দিয়ে ফেলছি, তাহলে ডিফল্ট দেয়া না দেয়া আসলে ইম্পর্টেন্ট না, মানে না দিলেও হবে আর কি, চলবে। ঠিক আছে, অনেক সময় এটা কাজে লাগে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু না দিলেও চলে আর কি। আচ্ছা, তাহলে এখানে কেস কয়টা আছে? কেস আছে 3টা আছে। প্রাইমারিলি আমরা একটু দেখি। 5 দিলাম, রিমাইন্ডার 2 কাজ করছে ভালোভাবে। আচ্ছা, এবার হচ্ছে 6 দিলাম। 6 কে 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য। তাহলে ভাগশেষ কত? ভাগশেষ 0। হায়, হায়! কি হয়ে গেল? কি সমস্যা করছি আমরা? 6 কে 3 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, ভাগ হইল। ভাগ হইলে তাহলে কত আসলো? রিমাইন্ডার 0। তাহলে এখানে একটা ইন্টিজার তৈরি হয়েছে। সেই ইন্টিজারটা কত? 0। তো কোন কেসের সাথে মিলে? এই কেসের সাথে মিলে। তাহলে এর ভিতরে কত? ডিভিজিবল বাই 3 আসা উচিত। ব্যাস, ওইটুকুই আউটপুট আসা উচিত। নিচের এগুলো আবার কই দিয়ে আসলো? এগুলো একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা, অন্য একটা কেস দেখি। 7 দিয়ে দেখি। হ্যাঁ, হ্যাঁ। 7 দিয়ে আসা উচিত কত? ভাগ করলে কত? 1 আসা উচিত, ভাগ শেষ। এই কেসের সাথে মিলে। তাহলে এইটা প্রিন্ট করে দেখাবে। ওইটাই দেখাবে। তার নিচের এটা আবার কেন আসতেছে? তাহলে দেখো এই ২টা থেকে আমরা একটা প্যাটার্ন বুঝলাম যে ও হচ্ছে কি করবে? ১ম এ কেস মিলাবে। এখানে যে ভ্যালু, ইন্টিজার ভ্যালু, ওইটার সাথে কেস মিলাবে। মিলায়ে যেই কেসে দেখবে যে যার সাথে মিলছে, ওর পরে স্টেটমেন্ট গুলো সে একটার পর একটা ইভালুয়েট করতে, করতে চলে যাবে। সে যা হয় হোক। সে ওই কেসের আন্ডারে হোক, মানে ওই কেসের সাথে শুধুমাত্র ওই কেসের আন্ডারে আছে না কি আছে সেটা সে দেখবে। সে কি দেখবে? ওই কেসের আন্ডারে আছে কিনা। দেখো এই প্রিন্টএফটা এই কেস 1 এর আন্ডারে কি নিচে না উপরে? নিচে। তাহলে ওর আন্ডারে তো আছে এই স্কোপের ভিতরে। তাহলে ওগুলো সব সে প্রিন্ট করতে, করতে চলে যাবে। ১ম যখন এইটা ট্রু হয়েছিল, এটা ট্রু হলে এই কেসটা যেখানে লেখা আছে বাকি স্টেটমেন্ট কি সব ওর আন্ডারে না? ওর নিচে আছে না? ওর নিচে আছে, তাহলে ও সবগুলো সে প্রিন্ট করতে, করতে চলে যাবে। খুব ভালো। একদম সব একবারে গড়ে সব প্রিন্ট করে, করে চলে যাবে। এখন আমরা তো এটা চাচ্ছি না। আমাদের এক্সপেকটেশন কি? আমরা চাচ্ছি যে ওর মানে ওর শুধুমাত্র ওর আয়ত্তের মধ্যে যেটুকু আছে ওইটুকুই শুধু দেখাক। ও আরেকটা কেসের আন্ডারে যেটুকু আছে ওর মধ্যে না যাক। আরেকটা কেস শুরুর আগেই সে তার কাজগুলো শেষ করে এই ব্লকে বাইরে চলে যাক। এইটা করার জন্য হচ্ছে ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে। ব্রেক মানে তুমি
কাজ ভালোই করছো, যা করছো করছো, এখন আর করতে হবে না, তুমি এইখানে এই ব্লক থেকে বের হও। এই স্টেটমেন্ট, এই ব্রেকটা যখনই পাবে তখন কি, এই ব্লকের ভিতরে যে যা কাজ করতেছিল করতেছিল, ব্রেক করে দিছি, মানে এই ব্লকের মধ্যে থেকে তুমি বের হয়ে চলে যাও। তো এই ব্লকটা, এই যে এই কার্লি ব্রেসের মাধ্যমে ব্লক তৈরি হয়েছে, তো এই ব্লকের কাজটুকু এইটা যখন মিলছে, তখন এই কেসের সাথে যখন মিললো, আমি 60 ছিলাম যখন, তখন এই কেসের সাথে মিলার পরে এখানে একটার পর একটা স্টেটমেন্ট সিপারেট করতে করতে নিচে নামতেছিল। এখন সে পরে কিন্তু কেস আর চেক টেক করবে না, শুধু একটা পর একটা করতে করতে নামবে। নামতে নামতে আমি তো নামতে দিতে চাচ্ছি না, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে সে এই কাজটা করেই বের হয়ে চলে যাক। এই বের হওয়ার জন্য ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিলাম যে তুমি যা করছো করছো এর মধ্যে, এখন ব্রেক করে বের হয়ে চলে যাও। এরপরে আর কোনো কিছু তোমার দেখা লাগবে না। তাহলে এই ব্রেক করে এই যেখানে শেষ, ওর বাইরে নিচে চলে আসবে, নিচের ওগুলো এভালুয়েট করতে থাকবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে, এই প্রত্যেকটা কেসের মানে ইসের যা যা স্টেটমেন্ট আছে একটু করার পরে পরের কেসের আগে একটা করে ব্রেক লাগাইতে হবে। ঠিক আছে? আর লাস্টের যে কেসটা আছে এটাকে কি ব্রেক লাগানোর কি আসলে আবশ্যক কিনা, দিয়ে দিলাম গ্রামাটিক্যালি, কিন্তু আসলে ওইটা দেওয়ার কোনো সিগনিফিকেন্স আছে কিনা, আসলে নাই। কারণ এইটাতে ব্রেক তো এমনিতেই ব্রেক হয়ে যাবে, এটা ব্রেক দেওয়া না দেওয়া তো একই কথা। সুতরাং এখন একটু চেক করে দেখি যে আগে যে ঝামেলাটা হচ্ছিল ওটা আছে কিনা। 9 দিলাম, বিভাজ্য, শুধুমাত্র ডিভিজিবল বাই 3 দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? ব্রেক একে বের করে দিছে। আচ্ছা, তাহলে আশা করি ব্রেকের কাজটা খুব ভালো করে বুঝছো। ব্রেক যদি না দাও তাহলে কি হবে, একটার পর একটা ইভালুয়েট করতে করতে চলে যাবে, কোনো দেখা দেখি নেই। যেখানে ট্রু হবে সেখান থেকে কাজ চলবে। আচ্ছা, এবার হচ্ছে ডিফল্ট ডিফল্ট কেসটা দেখবো। এটা হচ্ছে ডিভিজিবল বাই 5 দিয়ে দিলাম। ডিভিজিবল বাই 5 একটা কেস, 0 যদি আসে, 1 আসলে রিমাইন্ডার 1, 2 আসলে রিমাইন্ডার 2। এবার হচ্ছে ডিফল্ট কেস দিয়ে দিলাম, ডিই ডিফল্ট। ডিফল্ট মানে কি, এই কোনো কিছুই এর সাথে মিলে নাই, কোনো কিছুর সাথে না মিললে এই ডিফল্টের আন্ডারে যা আছে ওইটুকু সে ইভালুয়েট করবে। কোনো কিছুর সাথে যদি না মেলে তাহলে ডিফল্টের আন্ডারে চলে আসবে। তাহলে রিমাইন্ডার, তাহলে ডিভিজেবলও না, ওয়ানও না, টুও না, তাহলে কি হয়ে যায়, 3 অথবা রিমাইন্ডার 3 অর 4, এটা আসবে, হয় 3 নয় 4। ডিফল্ট কেসের মধ্যে চলে আসলাম। এখন এরপরে কি এটা ব্রেক দিতে হবে কি হবে না? অবশ্যই এরপর একটা ব্রেক দিতে হবে, না দিলে কি হবে, এই কেসটা মিললে এই দুইটা সবাই একসাথে দেখাবে। 8 রিমাইন্ডার 3 অথবা 4, এই লাস্টের ডিফল্ট কেসটা দেখাচ্ছে, কোনো কেসের সাথে মিলে নাই। যদি কোনো কেসের সাথে মিলে তাহলে ওইটাই আউটপুট। 6 রিমাইন্ডার 1, শুধুমাত্র ওইটাই দেখাচ্ছে। তাহলে আশা করি এখানের এই বিষয়গুলো বোঝা গেছে। ডিফল্টটা, এই কেসটা সাধারণত আমরা সবার শেষে ব্যবহার করি, কিন্তু এটা যে সবার শেষেই থাকতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। চাইলে আমরা ডিফল্টটা যে কোনো জায়গায় স্থাপন করতে পারি, এটা শুরুতেও রাখতে পারি। ঠিক আছে? ডিফল্টটা আমরা কি করতে পারি, এই ডিফল্ট কেসটা শুরুতেও রাখতে পারি। তো শুরুতে রাখলে অবশ্যই লাস্টে কি দিতে হবে, একটা ব্রেক দিতে হবে, ব্রেক না দিলে কিন্তু ই হবে না। ডিফল্টটা শুরুতেও রাখতে পারি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু কখন ওই ডিফল্টের কাজটা এক্সিকিউট হবে, যখন এই অন্যান্য কেস, যে কেসগুলো আছে কোনো কেসই মিলতেছে না, তখনই শুধুমাত্র ওইটা এক্সিকিউট হবে। যখন এই কেসগুলো কোনোটাই মিলতেছে না, আগে কেস চেক হবে, তারপর হচ্ছে ডিফল্টে কাজ করবে। কিন্তু সাধারণত আমরা ব্যবহার করি, মানে নর্মাল প্র্যাকটিস হচ্ছে এই ডিফল্টটা শেষেই ব্যবহার করা হয়। আর তুমি এইভাবে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা নেই, এটাকে শেষে দিয়েই ইউজ করে অভ্যস্ত হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সুইচ কেসে এটা দেখলাম। এখানে কিন্তু শুধুমাত্র একটা ভ্যালু আমরা ইউজ করতে পারি, অন্য কোনো কিছু এখানে ইউজ করা যায় না। শুধুমাত্র একটা ভ্যালু দিয়ে এটা চেক করে দেখতে হয়, সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে দেখবো হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে
এখানে কেসের মাঝখানে আমি যদি এক্সট্রা কিছু কাজ করতে বলি তাহলে সে করবে কিনা? এক্সট্রা প্রিন্টএফ একটা প্রিন্ট করতে বলছি ব্রেকের পর, এতে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, এটাতে তো ব্রেকই করে দিছে। ব্রেকের পরে আমি লিখছি, এতে কোনো সমস্যা নেই, কোনো ইরর টিরর কিচ্ছু নাই। ইফ আর ইলস এর মাঝখানে যখন কিছু লিখতে গেছিলাম তখন কিন্তু ঠিকই ঝামেলা করছিল। এখানে কিন্তু আর ওই ঝামেলাটা করতেছে না। তাহলে সুইচ কেসের আরো অনেক কিছু দেখা দরকার, ওটা করতে গেলে আরো অনেক সময়ের বিষয়। আমরা হচ্ছে আস্তে আস্তে যখন প্র্যাকটিসে চলে যাব, এর পরের ক্লাস থেকে আমরা প্র্যাকটিস করবো কন্ডিশনালের উপরে। বেশ কিছু প্রবলেম আমরা সলভ করব। ওই সলভ ক্লাস হচ্ছে আস্তে আস্তে সলভ করতে করতে আমরা আরো কিছু এর কিছু ফিচার আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত সুইচের ক্ষেত্রে তুমি মনে রাখবা কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখানে সুইচের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে অবশ্যই ইন্টিজার টাইপের হইতে হবে। যদি ইন্টিজার নাও হয় তাহলে ভ্যালু যা জেনারেট করবে ওইটা শেষ পর্যন্ত ইন্টিজার হওয়া লাগবে। আচ্ছা, এবং এখানে একটা একটা করে কেসের সাথে মিলাবে, এবং কেসের সাথে মিলানোর পরে যেই কেসের সাথে মিলবে ওই কেসের পর যা স্টেটমেন্ট সব একসাথে ইভালুয়েট করা শুরু করতে থাকবে। যেই কেসের সাথে মিলবে ওই কেসের পরে সব ইভালুয়েট করতে থাকবে। কারণ ইভালুয়েশনটা এটা কন্টিনিউয়াস ইভালুয়েশন ঠেকানোর জন্য কি করতে হবে? ব্রেক লাগাই দিতে হবে। মাঝে মাঝে না ঠেকায়ও করার প্রয়োজন পড়তে পারে, সেটা আমরা প্র্যাকটিসে দেখব। আচ্ছা, এখন যেই কন্ডিশনে মিলবে সেখান থেকে শুরু করব যতক্ষণে সে ব্রেক পায়, অথবা এই ব্লকটা শেষ হয় ততক্ষণ সেই করবে। আর যদি কোনো কেসের সাথে না মিলে তাহলে কি করতে হবে? তাহলে ডিফল্ট একটা কেস, সেই কেসটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে তার সাথে তার আন্ডারে যে গুলো আছে ওগুলা সে প্রিন্ট করে দেখাবে। এখন ডিফল্টটা নিচেও থাকতে পারে, এবং নর্মাল প্র্যাকটিস হচ্ছে আমরা নিচে রাখবো। তো নিচেই রাখতে হবে এরকম আবশ্যক না, সে যে কোনো জায়গায় থাকতে পারে। এবং সেক্ষেত্রে সে কাজ করার ক্ষেত্রে কার্যকরিতা একই। কার্যকরিতা কি করবে? সে অন্য সবগুলো কেস চেক করবে, যেই কেসে মিলে সেই কেসটা সে আউটপুট দেখাবে। যদি কোনো কেস না মিলে তখনই শুধুমাত্র ডিফল্টটা সে প্রিন্ট করার জন্য বা ডিফল্টের আন্ডারে যে কাজটুকু সেই কাজটুকু করার জন্য আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি করে আমাদের ক্লাসটা শেষের দিকে চলে আসছি আমরা। এই ক্লাস শেষে আবারও সে একই রিমাইন্ডার যে তোমাকে অবশ্যই ধৈর্য সহকারে প্রোগ্রামিং করতে হবে। অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যত দিন যাবে, যত ক্লাস যেতে থাকবে তত কঠিন টপিক আসতে থাকবে। এবং পিছনের বেসিক গুলো তুমি যদি প্র্যাকটিস করে আর নিজের আয়ত্তের মধ্যে না নিয়ে আসতে পারো, সামনে যত ক্লাস যাবে তত তোমার কাছে ভয় লাগা শুরু হবে এবং ভুলে যাওয়া শুরু করবে, বুঝতেছো না, নিজের মধ্যে একটু খারাপ লাগা শুরু হবে। এটা যাতে না হয় এই জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি তুমি প্র্যাকটিস করে জিনিসগুলো বুঝতে বুঝতে আগাও, তাহলে কিছুদিন পরে দেখবা যে আস্তে আস্তে করে তোমার এগুলো ভালো লাগা শুরু হয়েছে। ঠিক আছে? আগে যেরকম ভয় পেতে, ভয়টা সব কেটে গেছে। আস্তে আস্তে তোমার কোডিং করতে ভালো লাগতেছে, একটা কোড করতে, চিন্তা করতে, সবকিছু করতে মজা লাগতেছে, ভালো লাগতেছে। তখনই হবে যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা এবং সবগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবা। আমি যেটুকু করাইছি এটুকু তো করবাই, এর সাথে আরো বেশি নিজে নিজে এক্সপ্লোর করার চেষ্টা করো। ঠিক আছে? আরো বেশি নিজে নিজে এক্সপ্লোর করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? আর নিজের অবশ্যই নোট বানানোর চেষ্টা করো। ঠিক আছে? থ্যাংক ইউ।